আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম সবাইকে। গতদিনে যারা ধারাবাহিকভাবে বাংলাদেশের অর্থনীতি ১ নাম্বার লেকচারটা দেখেছেন, অনেকেই পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। আজকে সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি 2। বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, ফার্স্টে আমাকে একটু ইনশিওর করেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ফার্স্টে আমাকে একটু আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আর প্রতিদিনের মতোই বলবো, কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান। তমালিকা ঘোষ লিখেছেন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো স্যার, কেমন আছেন? শামি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন বলেন? আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের অর্থনীতি ক্লাস শুরু করেছি। গতদিন কে কে ক্লাসটা করেছেন আমাকে একটু বলেন। দিলরুবা সুলতানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব দ্রুত সবাই জয়েন করে ফেলুন আর একটু টুকটুক করে লাভ দিতে থাকেন। যারা যারা জয়েন করেছেন তারা টুকটুক করে একটু লাভ দিয়ে দেন আর ক্লাসটাকে শেয়ার করে রাখেন, কারণ এই ক্লাসটা আপনার জন্যই। হোপফুলি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি খুব ধারাবাহিকভাবে বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টা পড়ানোর ট্রাই করছি। আমি আশাবাদী এবং সাথে সাথে আপনাদেরও যে অনেক বেশি উপকার হবে এটা আমার মনে হয় এই ক্লাসটা করে। ওকে, কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান প্রতিদিনের মতোই। দেন আমরা আজকের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দেব। সুরাই আবু সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রায়হান হোসেন ভাই লাভ দিয়েছেন। ডানা আবু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উমর ফারুক ভাই সালাম দিয়েছেন ফ্রম ময়মনসিং। ওকে, ফাইন, থ্যাংক ইউ ফারুক ভাই দেখার জন্য। যারা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে একটু ক্লাসটাকে শেয়ার করে দেন সবাই। প্রচারেই প্রসার, তাই না? সো একটু প্রচার হোক, আমাদেরও একটু প্রসার হোক। কে কোথা থেকে আমাকে দেখছেন সেটাও একটু লিখেন। সৈকত ভাই দেখছেন রাজশাহী থেকে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে দেখছেন আমাদের রিয়া মনি আপু। রূপা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দানা আপু, সুলতানা আপু, দিলরুবা সুলতানা আপু লিখছেন সৈয়দপুর নীলফামারী। ডানা আপু দেখছেন চট্টগ্রাম থেকে। আখি আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এই যে ডানা আপু একমাত্র কাছের মানুষ, উনি আগে শেয়ার দিয়েছেন। আপনারা খুব পরপর ভাবেন, এই জন্য আপনারা শেয়ার দেন না। তাহলে আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, পার্ট 2তেই মোটামুটি ভাবে আমরা শেষ করার ট্রাই করব। আমরা বাংলাদেশের অর্থনীতিটা কিছু জিনিস স্কিপ হবেই, যেগুলা জিনিস আসলে মোটামুটি ভাবে নিচে পড়লেই বোঝা যায়, এগুলা জিনিস নিয়ে আলোচনা করব না। যে জিনিসগুলো একটু কনফিউজড আমরা থাকি এবং যে জিনিসগুলো ধারাবাহিকতা আমরা বুঝি না অনেক সময়, সেই জিনিসগুলোই আমি আজকে ক্লাসের মধ্যে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, আমরা গতদিন আমরা বাংলাদেশের অর্থনীতি পড়তে গিয়ে প্রথমে আমরা অর্থনীতির সংজ্ঞা দেখেছিলাম যে আমাদের আসলে চাহিদাটা অসীম। এই অসীম চাহিদার কিন্তু আমাদের টাকা পয়সা বা মাল্লু শর্ট, তাই না? সো এই কম টাকা পয়সায় কিভাবে অসীম চাহিদা পূরণ করা যায়, এই বিজ্ঞানটাই হচ্ছে অর্থনীতি। অর্থনীতির জনক সম্পর্কেও আমরা দেখেছিলাম যে অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক এবং আধুনিক অর্থনীতির জনক কিন্তু আমরা দেখেছিলাম পল স্যামুয়েলসন। ওকে, এরপরে যদি আমরা দেখি যে
বাংলা মানে অর্থনীতির ধরন যেটা দেখেছিলাম আমরা দেখেছিলাম যে অর্থনীতির ধরন মোটামুটি 4 ধরনের। একটা হচ্ছে পুঁজিবাদী, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে মিশ্র, আর একটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তো এর মধ্যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ঢুকে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক মানে ব্যবস্থা, কারণ এখানে যে উৎপাদনের যে জিনিসগুলো রয়েছে এগুলোর মালিকানা একই সাথে ব্যক্তিরও, আবার সরকারি জিনিসপত্রও রয়েছে, আবার ইসলামিক যে লেনদেনের ব্যাপার সেটাও কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্ত রয়েছে, যার কারণে আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা কারা মেইনটেনেন্স করে? মেইনটেনেন্স করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সরকারের অর্থ মন্ত্রণালয়। এখন আমরা অর্থ মন্ত্রণালয় সম্পর্কে পড়তে গিয়ে আবার অর্থ মন্ত্রণালয়ের যে 4টা বিভাগ রয়েছে সেই বিভাগগুলো দেখেছি, যে ফাইন্যান্স ডিভিশন বা অর্থ বিভাগ, এরপরে আমরা দেখেছি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এরপরে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই 4টা প্রতিষ্ঠান সম্পর্কে বা মানে অর্থ মন্ত্রণালয়ের 4টা ডিভিশন সম্পর্কে আমরা জেনেছিলাম। ওকে, এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো আমরা দেখেছিলাম। অর্থাৎ অর্থনীতিতে শক্তিশালী দিক হওয়ার জন্য 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ওইখান থেকে কি পরিমাণ আয় হচ্ছে আমাদের, এবং আরেকটা হচ্ছে কি পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে। এই 2টা জিনিসের উপর ডিপেন্ড করে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস। কারণ এই রেডিমেড গার্মেন্টস একই সাথে আমাদের প্রায় $40 বিলিয়ন আয় হয় বাৎসরিক, এবং সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ মানুষজন কিন্তু এই রেডিমেড গার্মেন্টস সেক্টরে কাজের সাথে বা কর্মসংস্থানের সাথে জড়িত, অর্থাৎ 60% মানুষ প্রায়। এরপরে আমরা কৃষি সহ অন্যান্যগুলো দেখেছি। এরপরে যদি আমরা দেখি যে অর্থনীতির কিছু নির্দেশক সমূহ আমরা গতদিন দেখেছিলাম। নির্দেশক সমূহ দেখতে গিয়ে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে জাতীয় আয়, অর্থাৎ একটা দেশের মানুষের যে টোটাল ইনকামটা, এটাই হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয়ের আবার 2টা ভাগ আছে, একটা জিডিপি, একটা হচ্ছে জিএনআই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর একটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে দেশের সীমানার মধ্যে যে আয়টা, এই আয়টাকে দেশের আয়ও বলা হয়। এই দেশের আয়ের একটা পার্সেন্টেজ নিয়ে আমরা কিন্তু বাজেট করেছিলাম, তাই না? তাহলে গতদিন আমরা বাজেট পর্যন্ত আলোচনা করেছিলাম, আর আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে সর্বশেষ বাজেটটা হয়েছে 55তম বাজেট, সেই বাজেট সম্পর্কে আমরা A to Z দেখেছিলাম কিছু তথ্য। ওকে, এরপরে আমরা যেটা দেখেছিলাম মানে দেখবো আজকে সেটা হচ্ছে এই যে বাজেট সম্পর্কে এইখান পর্যন্ত আমাদের লাস্ট দিন ক্লাসে আমরা আলোচনা করেছি। আমার মনে হয় যে লাস্ট দিনের ক্লাস মোটামুটি ভাবে সবাই ক্লিয়ার ছিলেন। ওকে, এরপরে আজকের যে জায়গাটা আমাদের রয়েছে এই জায়গাটা সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বাজেটে ব্যয়ের বড় বড় খাত সমূহ। অর্থাৎ বাজেট যে আমরা করলাম, কি জন্য বাজেটটা করলাম? বাজেটটা করেছি ব্যয় করার জন্য, তাই না? এই ব্যয়ের যে বড় বড় খাতগুলো রয়েছে এই খাতগুলো আজকে আমরা দেখবো। বাজেটে ব্যয়ের যে বড় বড় খাতগুলো রয়েছে এই খাতগুলো আমরা দেখবো। আমি একটু ফোনটা ঠিক করে নেই। ওকে, তাহলে বাজেটে ব্যয়ের বড় বড় খাতগুলো যদি দেখি, যে বাজেট তো করে ফেললাম আমরা দেখলাম যে আমাদের 9,38,000 কোটি টাকা এবারের বাজেট, তাই না? তো এই বাজেটটা যে হয় এটা কি জন্য হয়? দেশের কাজের জন্য ব্যয় করার জন্য হয়। এখন মোটা দাগে আমাদের এই বাজেটটা ব্যয় করার জন্য 2টা সেক্টর আছে, মোটা দাগে। হ্যাঁ, মোটা দাগে আমাদের 2টা সেক্টর আছে এই বাজেট ব্যয় করার জন্য। মোটা দাগে আমাদের 2টা সেক্টর আছে। কি কি সেক্টরগুলা? এটার মধ্যে একটা হচ্ছে উন্নয়ন বাজেট। কি বাজেট? একটা হচ্ছে উন্নয়ন বাজেট বা উন্নয়ন ব্যয় যেটাকে বলা হয়। একটা হচ্ছে উন্নয়ন ব্যয়, উন্নয়ন ব্যয়, উন্নয়ন ব্যয়। আর একটা হচ্ছে পরিচালনা ব্যয়, আর একটা হচ্ছে পরিচালনা ব্যয়, পরিচালনা ব্যয়। আচ্ছা, উন্নয়ন ব্যয় কি জিনিস? উন্নয়ন ব্যয় হচ্ছে আমাদের দেশের আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য আমরা কি কি কাজে ইনভেস্ট করব, অর্থাৎ রাস্তাঘাট তৈরি করব, সেতু নির্মাণ করব, মেট্রো রেলের সংখ্যা বাড়াবো, তারপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাবো, একটা বড় বন্দর বানাবো, একটা বিদ্যুতের জন্য হচ্ছে আমরা করব, বিদ্যুৎ কেন্দ্র বানাবো, তাই না? এই যে ব্যয়গুলা, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যয় করা হয়, এই ব্যয়গুলো আসলে উন্নয়ন ব্যয়। আরেকটা আছে হচ্ছে বাজেটের সবচেয়ে বড় ব্যয়, সেটা হচ্ছে পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয় মানে কি? যে দেশ পরিচালনা করার জন্য আসলে যে ব্যয়গুলো পরিচালনা করা হয়, অর্থাৎ একটা দেশের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে বেতন দিতে হবে, তাহলে এগুলো তাদেরকে পরিচালনা করতে হবে, তাদেরকে পরিচালনা করার ব্যয়। এরপরে হচ্ছে বিভিন্ন ভাতা প্রোভাইড করতে হয়, এই ভাতার জন্য একটা ব্যয়। এরপরে হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয় সরকারি, এইগুলা কাজে যে ব্যয়গুলা। তাহলে এই মোটা দাগে বাজেট থেকে ব্যয়ের 2টা অংশকে আমরা হিসাব করতে পারি, একটা হচ্ছে উন্নয়ন ব্যয় আর একটা হচ্ছে আমাদের পরিচালনা ব্যয়। এই উন্নয়ন ব্যয়ের জন্য আমাদের বার্ষিক একটা উন্নয়ন পরিকল্পনা থাকে, যেটাকে বলা হয় এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওকে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এটা মূলত ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট রয়েছে সেটার জন্যই আসলে বরাদ্দ থাকে। তো একটা বাজেটে বিশাল একটা অংশ এডিপির জন্য রাখা হয়। এডিপি মানে কি? কারণ
বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে, এই বছরে আমাদের এই রাস্তাগুলো কমপ্লিট করব, এই বিল্ডিং গুলো কমপ্লিট করব, এই বন্দরগুলো কমপ্লিট করব। তো এটার জন্য আসলে নিশ্চয়ই বাজেটের প্রয়োজন হয়, বাজেট থেকেই তো এই টাকাগুলো আসে, তাই না? তো এই জায়গাটাই আসলে এই যে মানে বড় বড় প্রকল্পগুলোর জন্য যে বরাদ্দ দেওয়া হয় এটাই হচ্ছে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই যে এই বছর যদি আমরা চিন্তা করি 2027-28 অর্থ 26-27 অর্থ বছরে, তাহলে 3 লক্ষ কোটি টাকায় কিন্তু এটার জন্য 9,38,000 কোটি টাকার মধ্যে দেখেন প্রায় 1/3 অর্থাৎ 3 লক্ষ কোটি টাকায় কিন্তু বরাদ্দ রাখা হয়েছে এই বার্ষিক উন্নয়ন পরিকল্পনার জন্য। ওকে, কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু অনেকগুলো প্রজেক্ট চলমান, যেমন মেট্রো রেলের নতুন প্রজেক্ট চলমান, পদ্মা রেল সেতু, তারপরে হচ্ছে আমাদের যমুনায় রেল সেতু হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র নতুন নতুন হচ্ছে, গ্যাস লাইন, হাসপাতাল নির্মাণ নতুন নতুন হচ্ছে। এখন আমরা যদি একবারের বাজেট থেকে পুরো টাকাটা দিতে চাই, যে এই যে নেন যমুনা রেল সেতু করার জন্য পুরো টাকাটা দিয়ে দিলাম এই বাজেট থেকে, তখন কিন্তু আমাদের বাজেটের মধ্যে একটা ক্রাইসিস দেখা দেবে। যার কারণে কি হয়, প্রত্যেক বছর যে বড় বড় প্রকল্পগুলো রয়েছে এগুলোতে পার্সেন্টেজ হিসাবে বাজেট রাখা হয়। যেমন এই বছর হয়তো বা একটা যে প্রকল্পের জন্য 100 কোটি টাকা লাগবে, ওইখানের মধ্যে ধরেন এই বছরের বাজেট রাখলো হচ্ছে 30 কোটি টাকা বা 40 কোটি টাকা, এই বছর 40 কোটি টাকা, পরের বছর 40 কোটি, তার পরের বছর 20 কোটি, এইভাবে করে কিন্তু 2-3 বছরের বাজেট থেকে এই উন্নয়ন কর্মসূচিগুলো সমন্বয় করা হয়। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের উন্নয়ন ব্যয় সম্পর্কিত কথাবার্তা। তাহলে উন্নয়ন ব্যয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য সাধারণত যে ব্যয়গুলো ভবিষ্যতের কথা চিন্তা করে, এগুলো হচ্ছে উন্নয়ন ব্যয়, যেগুলোকে আমাদের বার্ষিক হিসাবে যদি চিন্তা করি তাহলে এটাকে বলা হয় এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। আরেকটা হচ্ছে পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয় মানে আমরা বুঝতেই পারছি যে বিভিন্ন জিনিস সরকারের পরিচালনা করার জন্য। তো বাংলাদেশের যা কিছু আছে সবকিছু পরিচালনা করা হয় কিসের মাধ্যমে? ওই যে আমরা গতদিন পড়েছিলাম না যে নীতি নির্ধারণ করে কারা? মন্ত্রণালয়। তার মানে পরিচালনাগুলো করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এই জন্য বিভিন্নভাবে কিন্তু মন্ত্রণালয়গুলোর জন্য বাজেট বরাদ্দ করা হয়। মন্ত্রণালয়ের সর্বোচ্চ বাজেট যে মানে মন্ত্রণালয়টা পায় সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসন খাতে। ওকে, যদি আমরা টাকার অঙ্কে দেখি তাহলে 2,30,800 কোটি টাকা কিন্তু জনপ্রশাসন যে খাতটা আছে এই জনপ্রশাসন খাতের জন্য সরকার ব্যয় করে। কেন? কারণ জনপ্রশাসন খাতটাই হচ্ছে সরকারের পরিবার, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারী যা কিছু আছে, যাদের বেতন এবং পেনশন, এই সব কিছু কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমেই হিসাবটা হয়। এরপরে একটা অফিস পরিচালনার জন্য যে সরকারি ব্যয়, অর্থাৎ ওই অফিসের বিদ্যুৎ খরচ, ইন্টারনেট খরচ, গ্যাস খরচ, যাবতীয় জিনিসগুলো কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের থ্রুতেই যায়। এরপরে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ব্যয়, অর্থাৎ কোনো একটা কাজের জন্য কোনো একজন কর্মকর্তা কর্মচারী, এগুলো হচ্ছে যেগুলো কি বলা হয় যে এই জিনিসগুলোর জন্য যে ব্যয়টা করা হয় সেই ব্যয়গুলোও কিন্তু আসে এই জনপ্রশাসন খাত থেকে। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন একটা জিনিস যে ভাইয়া আপনি না গতদিন বললেন যে কর্মকর্তা কর্মচারীদের বেতনটা হয় হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশন বা হচ্ছে অর্থ থেকে বিভাগ থেকে। ডেফিনেটলি ওখান থেকে হয়, বাট বিলটা পাস হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানে নামে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগকে দিয়ে দেয় যে আপনি বিলের জন্য এই যে এতগুলা টাকা আমার কাছ থেকে নিয়ে যান, নিয়ে যায় কাজ করেন। ওকে, তাহলে প্রথম সিগনেচারটা কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয়েরই প্রয়োজন হয়। পরবর্তীতে টাকাটা বন্টন করা হয় অর্থ মন্ত্রণালয়ের থ্রুতে। এই জন্য এই সেক্টরটাতে অনেক বড় একটা এই সেক্টরে যারা চাকরি করে তাদের সিগনেচার ছাড়া কিন্তু অর্থ মন্ত্রণালয় আমাদেরকে বেতন টেতন দিতে পারে না। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার এখানে। তাহলে এই যে প্রথমটা হচ্ছে জনপ্রশাসন খাতের মধ্যে একটা প্রচুর ব্যয় হয়। দ্বিতীয় আরেকটা ব্যয় যেটা আমরা বলবো পরিচালনার জন্য, সেটা হচ্ছে শিক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে প্রচুর পরিমাণ সরকার ব্যয় করে, এবং এবার তো এটার পরিমাণ অনেক বেশি। এই যে দেখেন 1,36,606 কোটি টাকা এবার ব্যয় করা হবে শিক্ষার জন্য। কি কি কাজে? এখানে এই যে শিক্ষকদের বেতন ভাতা রয়েছে, নতুন ভবন বা ল্যাবরেটরি তৈরির ব্যাপার রয়েছে, উপবৃত্তি, নেট সংযোগ, এই জিনিসগুলো, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যতগুলো কাজ আছে এই কাজগুলো করার জন্য শিক্ষা এবং প্রযুক্তি খাতে একটা ব্যয় করা হয়। তাহলে বাজেট প্রণয়ন আমরা বুঝেছিলাম, বাজেট হচ্ছে সরকারের ব্যয় এবং আয়ের হিসাব। এখন সরকার ব্যয় করে কোথায় কোথায়? সরকার ব্যয় করে দুইটা মোটা দাগে, একটা হচ্ছে উন্নয়ন ব্যয়, একটা হচ্ছে পরিচালনা ব্যয়। উন্নয়ন ব্যয় মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য যে ব্যয়টা করা হয়, আর পরিচালনা করা মানে হচ্ছে সরকারের যত কর্মকর্তা কর্মচারী যা কিছু আছে এদেরকে পরিচালনা করার জন্য যে ব্যয়টা করা হয় এটাই হচ্ছে পরিচালনা ব্যয়। এবং এডিপি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে বরাদ্দ, এই বরাদ্দ সম্পর্কে আমরা মোটামুটি ভাবে দেখে ফেললাম। এতটুকু জিনিস আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন যে ক্লিয়ার, হ্যাঁ অথবা না, বা ভালোভাবে বুঝতে পারছেন কিনা সেটাও যদি এক্সপ্রেস করতে ইচ্ছা করে সুন্দর করে এক্সপ্রেস করেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটা রিকোয়েস্ট করতাম, আপনি একটা এক্সাম ব্যাচ করেন। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম, বর্তমানে রেকর্ড ক্লাস করতেছি, কিছুদিন পর লাইভ ক্লাসে পাবেন ইনশাল্লাহ। ওকে ভাই, সমস্যা নাই। আপনার সব বই আপনার সব বইয়ের উপরে, মানে বুঝি নাই আমি সোনিয়া আপু। আপনার সব বইয়ের উপরে মানে কি? বইয়ের উপরে বলতে কি মানে বই থেকে লেকচার এরকম কোনো কিছু?
বা নাকি হচ্ছে বইয়ের সিকোয়েন্সের চেয়েও ভালো সিকোয়েন্স দিয়ে আমি পড়াই, এরকম কোনো কিছু? কি বুঝাইতে চাইছেন একটু ভালো করে বোঝান আমাকে। আর এই কারেন্ট চলে গেছে, এবার লাগবে গরম। আচ্ছা, সুমতি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ। জি স্যার। অনামিকা মোমো লিখেছে ক্লিয়ার। কালার 7 লিখেছে আলহামদুলিল্লাহ। কালার 7 ভাই কালকে আমাকে ভালো সাপোর্ট দিছে, একটা গ্রুপের মধ্যে উল্টাপাল্টা লিখছিল আমাকে নিয়ে আর কি, তো সেইখানে গিয়ে ভাই বিশাল যুদ্ধ করেছে আমার পক্ষে। থ্যাংক ইউ ভাই, আপনি আমার ক্লাস করেন আমি জানতাম না। ব্রেন বক্স নামে একটা গ্রুপ আছে, ওইখানে আমার ভোকাবুলারি বইটা দিয়ে, যারা জীবনে বইটা দেখে নাই তাদের সবগুলা ফেক আইডি, 4টা 5টা করে মানে ফ্রেন্ড, এরকম আইডি গুলা উল্টাপাল্টা কমেন্ট করছিল 4 5টা 6টা। তারপরে অবশ্য আমার পেজে যারা আমার ক্লাস দেখে বা যাদের কাছে ভোকাবুলারি বইটা আছে তারা গিয়ে যথেষ্ট ব্যাকআপ দিয়েছে। পরে দেখি পোস্ট ডিলিট করে দিচ্ছে। ওই গ্রুপের অ্যাডমিনের কোনো প্রবলেম আছে আমার সাথে, আমি মনে হলো আমার, যদিও আমার পার্সোনালি কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, তবে হয়তোবা অন্য কোনো বইয়ের এজেন্ট ওই গ্রুপটার অ্যাডমিন। ওকে, তাহলে মোটামুটি ভাবে সবাই এইটুক জায়গা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বাজেট দেখলাম এবং বাজেটে ব্যয়ের বড় বড় খাতগুলো দেখলাম। এইবার আসি, ব্যয়ের হিসাব তো আমরা করে ফেললাম, কারণ বাজেট মানে হচ্ছে আগে ব্যয়ের হিসাব তারপর আয়ের হিসাব। এখন ব্যয়ের হিসাব শেষ, এখন ব্যয়টা কোথা থেকে করবে? সরকারের তো আয় করতে হবে, তাই না? আয় না করলে কিভাবে ব্যয় করবে? এই বছর 26 থেকে 27 সালের জুন পর্যন্ত আমরা কি পরিমাণ হচ্ছে ব্যয় করব সেটা আমাদের ডিটেক্ট করা শেষ, এই খাতে করব। এখন এই সময়টার মধ্যে, এই 1 বছরের মধ্যে সরকার কি পরিমাণ আয় করবে, এই আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু প্রায় 6 লক্ষ কোটি টাকা মানে নির্ধারণ করা হয়েছে। 6 লক্ষ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকা সরকার কোনোভাবে না কোনোভাবে আয় করতে চাচ্ছে। ওকে, এবং বাকি টাকাটা আমাদের বাড়তি বাজেট এবং আমি আপু স্যার আচ্ছা সরি কালার 7 আপু, আপনার নাম দেখে বুঝি নাই আসলে। তাহলে এই 6 লক্ষ কোটি টাকা কোনো না কোনো ভাবে সরকার আয় করতে চায়। এখন সরকার কিভাবে আয় করে? আমাদের যেমন আয়ের উৎস কি, এই যে আমার আয়ের উৎস হচ্ছে আমি স্কুলে যাই, আমার স্কুল থেকে বেতন পাই, আমার বই আছে, আমি বই থেকে টাকা পাই, আমি অনলাইনে ক্লাস নেই, ক্লাস থেকে টাকা পাই, এগুলো হচ্ছে আমার আয়ের উৎস, তাই না? তো কয়েকটা উৎস আমার আছে আয়ের আলহামদুলিল্লাহ। তো সরকারেরও এরকম অনেকগুলো উৎস আছে, বাট সরকারের আয়ের যে উৎসটা, এটাকে এক কথায় বলা হয় রাজস্ব। অর্থাৎ আপনি থাকছেন দেশের মধ্যে, এইটার উপর আপনার সরকারের টাকা দিতে হবে। আপনি খাচ্ছেন কোনো কিছু কিনে, এইটার উপর সরকারকে টাকা দিতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, এইটার উপর মানে সরকারকে টাকা দিতে হবে। তো সবকিছু মিলে সরকারকে আমরা যেটা দিই বা সরকার যেটা আদায় করে সেটাকে বলা হয় হচ্ছে রাজস্ব বা রেভিনিউ। রাজস্ব বা রেভিনিউ। তাহলে সরকারের আয়ের উৎস কি? সরকারের আয়ের প্রথম এবং প্রধান উৎস হচ্ছে রাজস্ব। এখন এই রাজস্বটা আবার 2 ধরনের আছে। এই রাজস্বটা কত ধরনের আছে? এই রাজস্বটা আছে হচ্ছে 2 ধরনের। খুব মনোযোগ দিয়ে দেখেন, জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, একবার বুঝলে দেখবেন যে এগুলো পড়তে আপনার খুব মজা লাগছে। ওকে, তাহলে এই রাজস্বটা কত ধরনের আছে? রাজস্বটা আছে হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে এনবিআর রাজস্ব বা কর রাজস্ব, একটা হচ্ছে কর রাজস্ব, কর রাজস্ব, রাজস্ব একটা হচ্ছে কর রাজস্ব বা যেটাকে আমরা এনবিআর রাজস্ব বলি। এনবিআর রাজস্ব সেটা কি জিনিস একটু পরে আমি বলছি। রাজস্ব। আর একটা হচ্ছে নন এনবিআর, আচ্ছা, আরেকটা হচ্ছে নন এনবিআর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব বা যেটাকে আমরা নন এনবিআর রাজস্ব বলতে পারি, নন এনবিআর রাজস্ব বলতে পারি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এনবিআর রাজস্ব কি জিনিস আর কর বহির্ভূত বা নন এনবিআর রাজস্ব কি জিনিস, এইটা আমাদের মাথার মধ্যে খেলে না মাঝে মাঝে। দেখেন, এনবিআর রাজস্বর মধ্যে 5 ধরনের রাজস্ব আছে। ওকে, 5 ধরনের রাজস্ব আছে। এই 5 ধরনের রাজস্ব আদায় করার দায়িত্ব হচ্ছে একটা প্রতিষ্ঠান বা বোর্ডকে দেওয়া হয়েছে, যেই বোর্ডটার নাম এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আমরা নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ের কথা আপনার মনে আছে, অর্থ মন্ত্রণালয়ে একটা পার্ট আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, মনে আছে আপনাদের? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন। ওই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কি করে? এনবিআর কে বলে যে আমার এই মাসের টার্গেট, মানে এই বছরের টার্গেট এত টাকা ইনকাম করা, তোমরা মাঠে ছড়িয়ে পড়ো, কে কে ইনকাম করছে তার কাছ থেকে টাকা নিয়ে আসো, কোথায় কি জিনিস বিক্রি হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসো। এইভাবে করে কিন্তু একটা রাজস্ব আয়ের যে উৎস আর কি, সেই হিসাবে কাজ করে। তো এই এনবিআর রাজস্বের মধ্যে আবার কয়েকটা জিনিস আছে। কি কি জিনিস আছে এনবিআর রাজস্বের যদি আমরা কথা চিন্তা করি, তাহলে এখানে কয়েক ধরনের জিনিস আমরা পাই। কি কি পাই? 1 নাম্বার যেটা পাই আমরা এনবিআর রাজস্বের মধ্যে, সেটা হচ্ছে ভ্যাট, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা যেটাকে মূল্য সংযোজন কর বা মূসকও বলা হয়। অর্থাৎ আমরা যে কোনো পণ্য কিনি না কেন, সরকারকে কিন্তু এটার জন্য একটা কি করতে হয়? টাকা দিতে হয়, তাই না? আমরা একটা চিপসের প্যাকেট কিনি, একটা
ইয়ার প্যাকেট কিনি, একটা গাড়ি কিনি, একটা বিড়ি কিনি, যাই কিনি না কেন এটার কিন্তু একটা পার্সেন্টেজ সরকারকে দিতে হয়। এবং সবচেয়ে বেশি সরকার ইনকাম করে হচ্ছে এই ভ্যাট থেকে বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে। ওকে, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপরে যদি যেটা আসবো আমরা ভ্যাটের পরে আসে হচ্ছে ট্যাক্স, TAX ট্যাক্স। এই ট্যাক্সটা কি জিনিস? ট্যাক্সের বাংলা হচ্ছে আয়কর, অর্থাৎ আপনি যেটা ইনকাম করবেন তার উপর সরাসরি সরকারকে একটা টাকা দিতে হবে। এগুলা জিনিস তো পরোক্ষভাবে দেই আমরা, চিপস কিনলাম, দোকানদারের কাছে গেল, দোকানদার আবার সরকারকে দিল, এইভাবে করে হাত বদল হচ্ছে। কিন্তু ট্যাক্স হচ্ছে সরাসরি কর, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বলে একটা কথা আছে। ট্যাক্স মানে হচ্ছে আপনি যেটা ইনকাম করবেন সেটার উপর ডিরেক্ট আপনাকে বছর শেষে সরকারকে একটা মানে অ্যামাউন্ট দিতে হবে, এটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স। আর হচ্ছে ওই ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আপনাকে হচ্ছে একটা ট্যাক্স সার্টিফিকেট দেওয়া হয়। ওকে, তো প্রত্যেক বছর আপনাকে এই ট্যাক্সটা দিতে হয়। তাহলে ভ্যাট গেল, ট্যাক্স গেল, এটার পাশাপাশি আরো কি কি আছে? আরো আছে হচ্ছে একটা হচ্ছে আবগারি শুল্ক আছে, আবগারি শুল্ক, আবগারি শুল্ক, আবগারি শুল্ক। এই আবগারি শুল্কটা কি জিনিস? দেশে উৎপাদিত যে বিলাসবহুল জিনিসগুলো রয়েছে সেগুলোর উপর যে সরকারকে যে টাকাটা দিতে হয় এটাকে বলা হয় আবগারি শুল্ক। এই ভ্যাট আর আবগারি শুল্ক কাছাকাছি জিনিস। ভ্যাট হচ্ছে আপনার রেগুলার ইউজের যে জিনিসগুলো আছে সেগুলোর উপর যে টাকাটা দিতে হয় সেটা ভ্যাট। আর আবগারি শুল্ক হচ্ছে দেশে উৎপাদিত কিন্তু একটু শৌখিন টাইপসের যে জিনিসগুলো আছে সেগুলোর উপর যেগুলো দিতে হয় সেগুলোকে বলা হয় আবগারি শুল্ক, বা যেটাকে বলা হয় এক্সাইজ। আরেকটা আছে হচ্ছে কাস্টমস, যেটাকে বলা হয় হচ্ছে বাণিজ্য শুল্ক বা কাস্টমস, বাণিজ্য শুল্ক বা কাস্টমস, বাণিজ্য শুল্ক, বাণিজ্য শুল্ক। অর্থাৎ আপনি বিদেশ থেকে কোনো একটা পণ্য আনতে গেলে সরকারকে অবশ্যই টাকা দিতে হবে, এগুলো সরকারের আয়ের উৎস। তাহলে ভ্যাট গেল, ট্যাক্স গেল, আবগারি শুল্ক গেল, তারপরে হচ্ছে বাণিজ্য শুল্ক গেল। কি বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে ভূমি রাজস্ব। অর্থাৎ আপনি যে জমির মধ্যে যা বাড়ি করে আছেন ওই জমির মধ্যে, বা আপনার যে ইয়ে আছে আবাদি জমি আছে, খাজনা খারিজ আমরা বলি না মাঝে মাঝে, খারিজ করতে হয়। কিভাবে খারিজ করতে হয়? সরকারকে একটা ট্যাক্স দিতে হয় বছরে বছরে, এটাই হচ্ছে ভূমি রাজস্ব। তাহলে এই যে প্রসেসগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে NBR রাজস্ব, অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর বিভিন্ন উইং এর মাধ্যমে এগুলো আদায় করা হয়ে থাকে। ওকে, আর একটা আছে হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এই কর বহির্ভূত রাজস্বের মধ্যে আসলে কি কি পড়ে? কর বহির্ভূত রাজস্বের মধ্যে পড়ে যেগুলোর দায়িত্ব NBR এর নয়, যেগুলো আসলে লোকাল গভর্নমেন্টের থ্রুতে নেওয়া হয়। লোকাল গভর্নমেন্ট মানে কি? লোকাল গভর্নমেন্ট মানে ওই যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যে আছে এদের মাধ্যমে যেগুলো মনে হয়। যেমন আমাদের এখানকার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ফি যে আছে, এই ফি গুলো আছে, বা ধরেন সরকারেরই আইন কিন্তু এটা NBR এর মাধ্যমে না। যেমন আমরা যে কম্পিটিটিভ এক্সাম গুলো দেই এগুলোর জন্য ফর্ম ফিল আপ করতে হয় না, এই নিয়োগে ফর্ম ফিল আপের সময় একটা টাকা নেয় না, এই ফি গুলো আর কি, এই ফি গুলো সরকারের খাতায় তো জমা হয়, তাই না? এই ফি আছে। তারপরে ধরেন আমরা একটা সেতু পার হবো, এটার জন্য একটা টোল আছে, তাই না? এই টোল গুলো আছে। বা কোনো একটা বাজার বসাইলেন আপনি, ওই বাজারের মধ্যে টোল আছে। তারপর বিভিন্ন ধরনের মাসুল গুলো আছে, এই মাসুল গুলো। তাহলে আমাদের ফি, তারপর টোল, তারপর মাসুল, এই জিনিসগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। ক্লিয়ার? তারপরে আমাদের রাজস্ব, সরকারের আয়ের উৎস প্রধান হচ্ছে রাজস্ব। তাহলে এই রাজস্ব জিনিসটা আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কর রাজস্ব বা NBR রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বা নন NBR রাজস্ব। কর রাজস্বের মধ্যে আবার ভ্যাট আছে, ট্যাক্স আছে, আবগারি শুল্ক আছে, বাণিজ্য শুল্ক আছে, ভূমি রাজস্ব আছে। আর কর বহির্ভূত বা নন NBR এর মধ্যে ফি, টোল, মাসুল ইত্যাদি জিনিস আছে। আর আমি একটু আগেই বললাম যেটা, এই যে কর রাজস্ব বা হচ্ছে NBR রাজস্ব যেগুলো আছে এগুলো আদায় করার দায়িত্বে যে প্রতিষ্ঠানটা থাকে তাকে বলা হয় হচ্ছে NBR বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বা বাংলায় যেটাকে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব রাজস্ব বোর্ড। এই জাতীয় রাজস্ব বোর্ডটা খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান, বুঝছেন? মানে সরকারের এই জায়গাটা, মানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি যত প্রতিষ্ঠান আছে বা যতগুলো ইয়ে আছে, সেগুলো ইনস্টিটিউশন আছে, সেগুলোর মধ্যে কিন্তু NBRটা খুবই পাওয়ারফুল। কারণ আপনি বুঝতেই পারছেন যে NBR যার দিকে একবার তাকাবে, মনে করেন কর টর 10 বছর 15 বছর ফাঁকি দিয়েছেন আপনি, বড় বড় ব্যবসায়ীদের 1 বছরের কর, মনে করেন 2 বছরের কর ফাঁকি দেওয়া মানে কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকাগুলো যদি একবার NBR নজর লাগে যে এই লোক তো অনেকগুলো কর ফাঁকি আছে, ওর পিছনে লাগলে কিন্তু শেষ। এবং NBR এর কর্মকর্তা যারা একটু দুর্নীতি প্রবণ তারা কিন্তু একদম ফুলে ফেপে কারণ আপনার 20 কোটি টাকার কর বাকি আছে, আমাকে 2 কোটি টাকা দেন, আমি সেটেল করে দিচ্ছি, তাই না? ব্যাপারগুলো এরকম হয় না? এই দুদকের যে ইয়াগুলো আছে, কর্মকর্তারা আছে, NBR এর কর্মকর্তা আছে, এরা খুব ভেড়াং ভেড়াং মানুষ, এরা কাউকে গণে না। তাহলে এইটা হচ্ছে NBR, হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এটা হচ্ছে একটা খুব শক্তিশালী একটা প্রতিষ্ঠান সরকারের। এখন আমরা NBR সম্পর্কে কিছু তথ্য জেনে নেই, যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড। এই জাতীয় রাজস্ব বোর্ডটা গঠন হয়েছে হচ্ছে 1972 সালে রাষ্ট্রপতি আদেশ 76 দ্বারা। এইটার আবার 3টা বিভাগ আছে। আমাদের যেমন অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ ছিল, অর্থ বিভাগ ছিল, তারপর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ছিল, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ছিল, তারপর হচ্ছে আমাদের কি ছিল, আরেকটা অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগ ছিল। সেম ওয়েতে আমাদের এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড, এটা 3টা বিভাগ। একটা হচ্ছে আয়কর বিভাগ বা হচ্ছে ইনকাম ট্যাক্স উইং,
একটা হচ্ছে শুল্ক বিভাগ বা কাস্টম উইং, একটা হচ্ছে ভ্যাট উইং বা হচ্ছে ভ্যাট বিভাগ। তাহলে এই যে আয়কর বিভাগ আমরা বুঝতেই পারছি যে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে, বলে না উনি ইনকাম ট্যাক্স অফিসার হয়েছে, এই আপনার আয়ের উৎস কি কি দেখান আমাকে, বলে না। তো এই ইনকাম ট্যাক্স হচ্ছে ওই ডিপার্টমেন্টটা। তারপর শুল্ক বিভাগ মানে কাস্টমস উইং, তার মানে হচ্ছে ওই যে ধরেন দেশের মধ্যে আবগারি শুল্ক হোক বা বাণিজ্যিক শুল্ক হোক, ওই যে কাস্টমসে যারা কাজ করে তাদেরকে আর কি এই বিভাগটাতে তারা কাজ করে। মানে হচ্ছে বিদেশ থেকে কোনো একটা মাল আসলো বা কোনো কিছু হইলো, কাস্টমস ফাঁকি দেয় অনেক সময় না, বা হচ্ছে বিদেশ থেকে বড় বড় জিনিসগুলো ধরে না, এই যে এয়ারপোর্টের মধ্যে কাজ সাধারণত যে থাকে, এগুলো হচ্ছে কাস্টমস উইংস। আর ভ্যাট উইংস তো বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপর কত পার্সেন্ট ভ্যাট, কেউ ভ্যাট ফাঁকি দিচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে ভ্যাট উইংস এর কাজ করা। এবার আমরা আসি পদাধিকার বলে। এই এনবিআর এর চেয়ারম্যান হন অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। অর্থাৎ আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ আছে, যার মধ্যে একটা কিন্তু সরকারের ইনকামের সাথে রিলেটেড। কি ওইটা বলেন তো? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, যেটা গত দিনও বলেছিলাম। ওই মানে বিভাগটার যে সচিব, সে পদাধিকার বলে অটোমেটিকলি সে এনবিআর এর চেয়ারম্যান হবে। পদাধিকার বলেই, মানে এই এনবিআর এর চেয়ারম্যানের জন্য আলাদা কোনো যোগ্যতা নাই, মানে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে এনবিআর এর চেয়ারম্যান হবে এরকম না। যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব থাকবে যেই বছর, তিনিই হচ্ছে এই এনবিআর এর চেয়ারম্যান হয়ে যাবেন পদাধিকার বলে। এনবিআর কর বাহাদুর সম্মাননা প্রবর্তন করে 2017 সালে। অর্থাৎ প্রচুর পরিমাণ যারা কর দেয়, মানে আয়কর হোক বা ইয়া হোক, যারা কখনো মানে কর ফাঁকি দেয় না, তাদেরকে মানে একটা উপাধি দেওয়া হয়, তাদেরকে আরো কর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য কর বাহাদুর একটা সম্মাননা প্রদান করা হয়। এটা 2017 সাল থেকে প্রদান করা হয়। আর এনবিআর এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আহসান হাবিব, এনার নামটাও মনে রাখতে হবে। এনবিআর এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। তাহলে এই হচ্ছে আমাদের এনবিআর সম্পর্কিত কথাবার্তা আমরা জানলাম। এতটুকু পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন তাহলে চিল্লায় বলেন ঠিক কিনা। ভাই নিবন্ধনের সার্কুলার কবে আসবে? শুনলাম মিটিং শেষে সিদ্ধান্ত, আগে বদলি তারপর সার্কুলার, এরকমই আমিও শুনেছি, এখনো শিওর বলা যাচ্ছে না। সবাই বলেন তো ধারাবাহিকভাবে বুঝতে পারছেন কিনা, বলেন আমাকে জানান। আমি যেভাবে বাংলা গল্পের মতো করে বোঝাচ্ছি, এই গল্পের মতো আপনি কোনো বইয়ে সাজানো পাবেন না ইনশাল্লাহ। আপনাদের দীপ্ত ভাইয়ের যেমন সাজানো গোছানো ভোকাবুলারি বইটা আসছে, জব সলিউশনটা আসছে, আমি কাজ শুরু করব। আমি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের জন্য ঠিক এইরকম গোছানো একটা বই বের করার ইচ্ছা আছে আমার। যে আমার লেকচার দেখে যদি শুধু কেউ ওই বইটা পড়ে, তাহলে বাংলাদেশ ইন্টারন্যাশনালের কোনো জায়গায় ইনশাল্লাহ কেউ ঠেকবে না। বলেন দেখি, কথা বলেন। আর এই যে হেড টিচারের যাদের টার্গেট আছে, আমাদের কিন্তু এই 7 আগস্ট থেকে আমাদের প্রধান শিক্ষকের একটা প্র্যাকটিস এন্ড ব্যাচ শুরু হচ্ছে, রিভিশন এন্ড প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে। আমি, জুয়েল ভাই এবং মারুফ স্যার তিনজনই থাকবেন এখানে। 500 টাকা মাত্র ফি, বিশ্বাস করেন 60টা ক্লাস হবে, চমৎকার সব ক্লাস হবে। এই যে কোনো ক্লাসগুলো আমরা টানা বলে যাব, প্রথমে একটু রিভিশন দেবো নিজেরা। এই রিভিশন দেওয়ার পরে এই অধ্যায় রিলেটেড ধরেন 150-100 এরকম কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করবো। যার কারণে দেখবেন যে আপনি অধ্যায়ের সাথে সাথে যখন ওই জিনিসগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি শুধু হেড টিচার না, ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য যারা এখনো এনরোল করেননি, আপনারা কেরিয়ার কি পেজের মধ্যে মেসেজ দিয়ে কিন্তু এনরোল করে ফেলুন, কারণ ওই ব্যাচটা খুব চমৎকার হবে। কারণ প্রচুর প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিস করতে করতে গাইতে গাইতে গায়েন, একটা কথাই আছে, তো দেখবেন অনেক ভালো হয়েছে। পুনাম দাস আপু লিখেছেন ঠিক, মেরি আপু লিখেছেন জি স্যার, মৌটুসি আপু লিখেছেন অবশ্যই ঠিক স্যার। বা দেখেন 33 জন মানুষের 3 জন মাত্র কমেন্ট করলেন, বাকি 30 জন করলেন না। আমি আর পেজ থেকে কোনো ফ্রি ক্লাস নেব না, কারণ আমি খুব চেষ্টা করি আপনাদেরকে জিনিসগুলো সহজভাবে বোঝানোর। হয়তোবা আপনারা আগে থেকেই বোঝান, কিন্তু সিকোয়েন্সগুলো হয়তোবা জানেন না, মানে অনেকে ধরতে পারেন না। এই সিকোয়েন্সগুলো আমি ধরায় দেওয়ার চেষ্টা করি। তবে পেজের মধ্যে আমি আর ফ্রি ক্লাস খুব সম্ভবত দেব না। মন খারাপ লাগে আসলে, এত কষ্ট করার পরেও আপনাদের এরকম রেসপন্স দেখলে খুব মন খারাপ লাগে। আমরা একটু কৃতজ্ঞতা স্বীকার করতে জানি না। শুধু বুঝছেন যে এই কথাটা যে লিখবেন সেটাও লিখেন না অনেকে। যাই হোক, আসলে এই ফ্রি ক্লাস আমি আর নেবো না তেমন। আমার পেইড ব্যাচের মধ্যে ক্লাসগুলো যেগুলো নিচ্ছি এগুলাই নেবো। আচ্ছা, ট্যাক্স মানে হচ্ছে আয়কর, আমরা সবাই জানি। দেখেন কয়েকটা জিনিস, ওই যেগুলো আমরা এতক্ষণ ধরে দেখে আসলাম, যে সরকারের আয়ের যে উৎসগুলা, এই উৎসগুলা কিন্তু আমি খুব সুন্দর করে এখন আমি বলবো। ওকে, জিকে বই আমি সবার আগে নেব, কারণ জিকে আমার দুর্বল পয়েন্ট। ওকে ফাইন। এখন আসেন, ব্যক্তি প্রতিষ্ঠানের আয়ের উপর সকল প্রদত্ত অংশই হচ্ছে ট্যাক্স। তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আয় করবে, এই আয়টার উপর একটা পার্সেন্টেজ যেটা আমরা সরকারকে দেই, সেটাই হচ্ছে ট্যাক্স। সরকারের পক্ষে এটা আদায় করে কে? এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইনকাম ট্যাক্স উইংটা। এখন ট্যাক্সের স্তর হচ্ছে 6টা: 5%,
10%, 15%, 20%, 25%, 30%। বর্তমান সময়ে মনে হয় 5%টা বাদ দিয়ে এটা 0% একটা করেছে, আর বাকিটা 10, 15, 20, 25। আচ্ছা, এটার মানে কি? এটা মানে হচ্ছে করমুক্ত আয় সীমা বলে একটা কথা আছে। যেমন সাধারণ পুরুষ মানুষের ক্ষেত্রে যদি বছরে কেউ 3 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা যদি কেউ ইনকাম করে, এই ব্যক্তিকে বাৎসরিক মানে মাসে হয়তো বা 28-29 হাজার টাকা করে পড়ে, এই ব্যক্তিকে কোনো সরকারকে কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ ওনার সংসারই চলে না ভালোভাবে। তো সরকারকে কি টাকা দিবে, তাই না? 30,000 টাকা মাসে ইনকাম কিন্তু এই সময়ের মধ্যে আহামরি কোনো কিছু না, 28-30 হাজার টাকা। তো এই 28-30 হাজার টাকায় সরকার কোনো কিছু চায় না, আপনার কাছে কোনো কিছু চায় না। ওকে, তার মানে এটা হচ্ছে 0% বা করমুক্ত আয় সীমা এটাকে বলা হয়। আপনার কাছে 3 লাখ টাকা আপনি বছরে ইনকাম করেন, আপনাকে সরকারকে কিছু দিতে হবে না। বাট এর পরবর্তীতে আপনি যদি আরো এক্সট্রা 1 লাখ টাকা ইনকাম করেন, এর পরবর্তীতে আরো যদি আপনি এক্সট্রা 1 লাখ টাকা ইনকাম করেন, তখন আপনাকে ওই 1 লাখ টাকার উপরে 5% বা 10% কর দিতে হবে। পরবর্তী আবার 2 লাখের উপর 15% দিতে হবে, পরবর্তী 4 লাখের উপর 20 লাখ টাকা দিতে হবে। এইভাবে করে কিন্তু আস্তে আস্তে করে কি হয়, এই যে করের উপর মানে আপনার যে ইনকামটা আছে, এই ইনকামের উপর কিন্তু ট্যাক্স বসানো হয় স্তর ভিত্তিক। এইটাকে বলা হচ্ছে তো করের বা ট্যাক্সের স্তর বা ধাপ। তাহলে স্তর বা ধাপ বলতে আমরা কি বুঝি? 0% মানে হচ্ছে আপনার 3 লাখ টাকার কম যদি ইনকাম হয় পুরুষ মানুষের, মহিলা মানুষের ক্ষেত্রে এটা আবার 3.5 লাখ, বা 65 বছরের ঊর্ধ্বেও কিন্তু 3.5 লাখ, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আলাদা, এরকম কিছু ভাগ আছে। এটা আমাদের বইয়ের মধ্যে লিস্টটা দেয়া আছে, জাস্ট দেখে নিলেই হয়ে যায়। তো এই করের স্তর বলতে আসলে এটাই বোঝায় যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পর্যন্ত আয় করলে এই আয়টাতে আমাকে সরকারকে কিছু দিতে হবে না। এর উপর যখন আমি যাব, তখন এই আয়টার উপর কিন্তু আর কিছু দিতে হচ্ছে না, তখনও দিতে হবে না। এর উপর যখন আমি 1 লাখ টাকা ইনকাম করবো, এই 1 লাখ টাকার 5% সরকারকে দিতে হবে। তার উপর যখন আরো 3 লাখ টাকা ইনকাম করবো, ওই 3 লাখ টাকা 10%, 15%, 20%। তারপরে যখন আরো 4 লাখ ইনকাম করবো, সেইভাবে করে কিন্তু 30% পর্যন্ত কিন্তু আয়কর দিতে হয়। তার মানে সরকারও এতটা অমানবিক নয়। গরিব মানুষ কোন রকম 3 লাখ টাকা ইনকাম করছে, তাকে কোনো কর দিতে হবে না। কোন রকম 4 লাখ টাকা ইনকাম করছে, আচ্ছা ঠিক আছে, আপনি ওই 1 লাখ টাকার উপর 5% দেন। কিন্তু যার কোটি কোটি টাকা ইনকাম, তাকে বলা হয়েছে যে এই তুমি একা ইনকাম করলে হবে না, তুমি আমাকে টাকা দাও, আমি একটু দেশ চালাই। তাদের ক্ষেত্রে কিন্তু 30% পর্যন্ত করের ব্যবস্থা আছে। ক্লিয়ার? এবার আমরা আসি, ভাইয়া রাগ করবেন না, বাচ্চা অসুস্থ, জ্বর হয়েছে, তারপরেও ক্লাস করছি, কমেন্ট করতে পারছি না। ইটস ওকে, আপনার না হলে সমস্যা, অন্যরা এই বিষয়টা ভালো লাগে তো ওগুলো আমাকে জানানো লাগবে, তো আমার ভালো দিকগুলো আমার জানতে হবে তো। এখন আসেন যে কর প্রদানের জন্য প্রত্যেক ব্যক্তির একটা করে টিন নাম্বার থাকে। এই টিনের পুরা অ্যাব্রিভিয়েশন মানে ইলাবোরেশন হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তার মানে আপনি যে বছর ট্যাক্স প্রদান করার যোগ্য হবেন, এলিজিবল হবেন, আপনার একটা টিন নাম্বার থাকবে। যেমন আমার শুধু যদি আমি চাকরির টাকা থাকতো, তাহলে আমার ট্যাক্স দিতে হতো না। তো মাশাআল্লাহ আমার এপাশ ওপাশ থেকে ইনকাম আসার জন্য আমারও কিন্তু একটা টিন নাম্বার আছে। ওকে, ওই টিন নাম্বার যদি আমরা দেখি যে বর্তমানে এইটাকে আবার ইলেকট্রনিক করা হয়েছে, সবকিছু যেহেতু আধুনিক হয়েছে। আগে এটা ম্যানুয়াল ছিল সবকিছু, এখন অনলাইনেই সবকিছু করা যায়, এই জন্য এটাকে বলা হয় যে ই টিন। বর্তমানে ই টিন চালু হয়েছে কিন্তু 2013 সালে। এটা খুব বেশি পরীক্ষায় আসে যে ই টিন কোন বছরে চালু হয়েছে। তা আপনারা মনে রাখবেন এই যে 3 তে 13, এই যে 3 থেকে 13, ই তিন, তাহলে এই যে 3 মানে 13 এর শেষে 3 আছে, তার মানে ই তিন চালু হয়েছে হচ্ছে 2013 সাল থেকে। আর টিন নাম্বারটা আগে ছিল 10টা ডিজিটের, কিন্তু বর্তমানে ই টিন করার পরে এই টিন নাম্বারটা হয়েছে 12, হ্যাঁ 12 ডিজিটের। এই যে 12 ডিজিটের কিন্তু এই টিন নাম্বারটা হয়েছে বর্তমানে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে টিন নাম্বার। টিন নাম্বার কেন টিন নাম্বার হচ্ছে? টিন নাম্বার ওই জন্য কারণ আপনার হয়তো বা ট্যাক্স দেওয়ার যোগ্যতা হয়েছে। এখন আপনারা যে সরকারকে টাকা দেবেন, আপনার ডকুমেন্টস কি, আপনার আইডি কি, এই আইডিটাই হচ্ছে পিন নাম্বার, তাই না? আমাদের যেমন বিলের কাগজে আমরা যদি বিল জমা দেই, তাহলে বিল নাম্বার একটা থাকে না আমাদের বিলের কাগজে। ধরেন আপনি আমাকে টাকা পাঠাইছেন, 500 টাকা পাঠাইছেন, প্রমাণ কি? আপনার বিকাশ নাম্বারটা। এইটাই হচ্ছে প্রমাণ স্বরূপ রাখা হয় আর কি। প্রতি বছর আয় এবং ব্যয়ের হিসেবে জমা দেওয়াকে বলা হয় ট্যাক্স রিটার্ন। তার মানে আমরা প্রত্যেক বছর কি পরিমাণ আয় করছি এবং কি পরিমাণ ব্যয় করছি, এটা সরকারের ওখানে লিপিবদ্ধ করতে হয়, এবং এটাকে বলা হয় ট্যাক্স রিটার্ন। যারা ইনকাম করা শুরু করবেন বা সরকারি চাকরি করবেন, তারা সামনে ট্যাক্স রিটার্ন কিন্তু জমা দেবেন। প্রত্যেক বছর ট্যাক্স রিটার্ন আপডেট করতে হয়। এরপরে যদি আমরা তাকাই যে জাতীয় আয়কর দিবস কিন্তু 30 নভেম্বর, মাঝে মাঝেই পরীক্ষায় আসে যে জাতীয় আয়কর দিবস কবে, 30 নভেম্বর। আর কোনো কারণে কেউ যদি মানে ট্যাক্স লুকায় বা ফাঁকি দেয়, তাকে বলা হয়েছে ট্যাক্স ইভেশন। বিশেষ করে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা চাকরি করি, কাজ করি, তাদেরকে কিন্তু ইনকাম সম্পর্কে কেউ তেমন জানে না। তো এরকম অনেক সোর্স আছে যাদের ইনকাম সম্পর্কে সরকার আসলে জানেই না, যে আমি কয় টাকা ইনকাম করছি কি। তো তারা আসলে ওই করটা অনেক সময় লুকায়, আয়করটা লুকায় বা হচ্ছে কর ফাঁকি দেয়, তাই না? এই কর ফাঁকিটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স ইভেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ট্যাক্স সম্পর্কে কথাবার্তা। এবার আসবো আমরা ভ্যাট সম্পর্কে কথাবার্তা। ভ্যাট মানে আমি বললাম যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাটটা কবে চালু হয়েছে? এই ভ্যাটটা চালু হয়েছে 1 জুলাই 1991। কেন? কারণ ওই বছরটা হচ্ছে
আমাদের মুক্ত অর্থনীতি, বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়। মুক্ত বাজার অর্থনীতি মানে হচ্ছে আগে বাংলাদেশে কিছু লিমিটেড জিনিস ছিল, অর্থাৎ সরকার এই কোম্পানির সাবান ছাড়া অন্য কোনো কোম্পানির সাবান ইউজ করা যাবে না, মানে সাবান বানাই না এরকম আর কি। কিন্তু মুক্ত বাজার অর্থনীতি যখন চালু হলো 1991 সালে, তখন বিদেশের বিভিন্ন কোম্পানি এসে বাংলাদেশে সাবান বানালো, অনেক অনেক অন্য অন্য ফ্রেগ্রেন্সের অনেক অনেক সুবাসিত সাবান, অনেক দেখতে সুন্দর সাবান বানানো শুরু করলো। তো তখন তারা যে আমাদের দেশে ব্যবসা করবে, এই ব্যবসার জন্য তো সরকারকে অবশ্যই লাভ দিতে হবে, নাহলে বিদেশি কোম্পানিকে কেন আমি বাংলাদেশে ঢুকতে দেবো। তো ওই মুক্তবাজার অর্থনীতি যখন চালু হয়েছে তখন এই ভ্যাটের প্রচলনটা চালু হয়েছে, এবং ওই বছরে বাংলাদেশেও ভ্যাট চালু হয়েছে, এটা মনে রাখবেন। এই জন্য 1 জুলাই 1991 ওই বছরে মুক্তবাজার অর্থনীতি চালু হয়, এবং ওই বছরে কি চালু হয়, এই ভ্যাটটা চালু হয়। বাজারকে স্বাধীনতা দেয়া, যাতে প্রতিযোগীর মাধ্যমে অর্থনীতি চলতে থাকে। মুক্তবাজার অর্থনীতি কেন চালু করা হয়েছে? জাস্ট বিকজ যাতে করে কি করা হয়, যে সারা বিশ্বের মানুষ কম্পিটিশন করে বাজারের মধ্যে থাকতে পারে, এবং কম্পিটিশনের ভিত্তিতে এখান থেকে সরকারেরও একটা আয় হয়ে যায়। ওকে, এরপর যদি দেখি ভ্যাটের বর্তমান স্তর 8টি। এটা হচ্ছে 1.5%, 2%, 2.4%, 4.5, 5, 7.5 এবং 3%। এখন এই যে ভ্যাটের পার্সেন্টগুলো, মানে ভ্যাটের স্তরগুলো দ্বারা কি বোঝায়? ট্যাক্সের স্তর তো আমরা না হলে বুঝলাম যে আমি এত টাকা পর্যন্ত ইনকাম করলে সরকারকে দিতে হবে না, এত টাকার উপরে গেলে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে, এটা হচ্ছে ট্যাক্সের ক্লাস মানে স্তর। কিন্তু ভ্যাটের স্তর কি? ভ্যাটের স্তর মানে হচ্ছে আপনি চিন্তা করেন যে 1%, 1.5%, 2%, 2.4% এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? আবার নিচে আমি লিখে দিয়েছি গরিবদের সুবিধা এবং বড়লোকদের কাছ থেকে সরকার বেশি আয়ের জন্য আসলে ভ্যাটের স্তরগুলো বসাইছে। তাহলে গরিবদের কাছ থেকে আলাদা ভ্যাট নেওয়া হয়, বড়লোকদের কাছ থেকে আলাদা ভ্যাট নেওয়া হয়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে যেগুলো আসলে নিত্য ভোগ্য পণ্য, অর্থাৎ একটা গরিব মানুষ কি চাল ডালের উপর বেঁচে থাকে, এই জন্য চাল ডালের উপর পারলে ভ্যাট ফ্রি করে দেওয়া হয়, না হলে খুব কম পার্সেন্ট একটা সরকার টাকা নেয়। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো গরিব মানুষের জন্য যেগুলো দরকার সেগুলোতে খুব কম পরিমাণ টাকা সরকার নেয়। কিন্তু ধরেন যে ভোগ্য পণ্যগুলো আছে, বিলাসী জিনিস আছে, আপনি একটা বাইক কিনবেন, আপনি একটা গাড়ি কিনবেন, আপনি একটা দামি মোবাইল কিনবেন, এই জিনিসগুলোর উপর কিন্তু মাত্র 1 পয়েন্ট বা 2 পয়েন্ট করবেন না। অথবা আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ির উপর কিন্তু প্রায় দেখা যায় যে 54% ট্যাক্স নেয় সরকার, তাই না? তো এই জন্য দেখা যায় যে এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যায় এই যে 10%, 7.5%, 5% এরকম হারে টাকা নেয়। তার মানে যেহেতু বড় লোক দামি জিনিসগুলো কিনছে, তার মানে তাকে ভ্যাট দিতে হচ্ছে বেশি, তার কাছ থেকে সরকার বেশি টাকা পাচ্ছে। কিন্তু আপনি আমি গরিব মানুষ খেয়ে পরে বাঁচতেছি, ভাতে মাছে বাঙালি, কোন রকম আমরা ডাল ভাত খাই, এগুলোর উপর সরকার কিন্তু ভ্যাট ফ্রি করে দেয় কিছু কিছু জিনিস, আবার কিছু কিছু জিনিসে খুব কম ভ্যাট নেয়। এগুলোই হচ্ছে ভ্যাটের স্তর, এবং বর্তমান স্তর ভ্যাটের হচ্ছে 8টা। তাহলে আয়করের স্তর কি জিনিস এবং ভ্যাটের স্তর কি জিনিস হোপফুলি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এখন আমরা আসি যে জাতীয় ভ্যাট বা মূসক দিবস কিন্তু 10 ডিসেম্বর পালন করা হয়, এবং ভ্যাট সপ্তাহ হিসেবে 10 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সময়টাকে ধরা হয়। কিছু বলবা? চলে যাবা? সব বুঝাই নিছো কাজ? মুছে আছে না? আচ্ছা যাও তাহলে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যাট সম্পর্কে কথাবার্তা। তাহলে আমরা ট্যাক্স সম্পর্কে বুঝলাম, ভ্যাট সম্পর্কে বুঝলাম। এগুলো কি ধরনের আয় সরকারের? এগুলো হচ্ছে রেভিনিউ, এনবিআর আয়। ওকে, এগুলো হচ্ছে এনবিআর আয় বা কর যুক্ত আয় যেগুলো আর কি, সেগুলো আর কি সরকারের। এরপরে আমরা দেখবো হচ্ছে আবগারি শুল্ক আর বাণিজ্যিক শুল্ক, দুইটা একই জিনিস, দুইটাই হচ্ছে শুল্ক। কিন্তু আবগারি শুল্ক মানে হচ্ছে দেশে উৎপাদিত কোনো পণ্য, দেশে উৎপাদিত পণ্যের উপর যে ট্যাক্সটা নেওয়া হয় সেগুলোকেই বলা হয় আবগারি শুল্ক। যেমন হচ্ছে দেশে উৎপাদিত কোনো একটা গাড়ি কোম্পানির কাছ থেকে ট্যাক্স নেয়, কোনো একটা মোবাইল কোম্পানির কাছ থেকে বেশি বেশি ট্যাক্স নেয়, ওগুলো হচ্ছে আবগারি শুল্ক। আর কি মানে দেশে ব্যবহৃত কিন্তু বিলাসী পণ্যের উপর যেগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে আবগারি শুল্ক। বিলাসী পণ্যের উপর আবগারি শুল্ক, কিন্তু বিলাসী পণ্য না হলে এমনিতে বড় লোকদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোকে কিন্তু ভ্যাটই ধরা হয়। আর বড় লোকদের জন্য আবার বড় বড় বিলাসী পণ্য আছে, গাড়ি আছে, মোবাইল আছে, বিড়ি সিগারেট আছে, এগুলোকে কিন্তু আসলে এক্সাইজ ডিউটি বা হচ্ছে আবগারি শুল্ক বলা হয়। ওকে, আর কাস্টমস ডিউটি যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্যিক শুল্ক। অর্থাৎ আপনি বিদেশ থেকে একটা গাড়ি ইম্পোর্ট করালেন, একটা বাইক ইম্পোর্ট করালেন, যে কোনো কিছু ইম্পোর্ট করালেন, এই জিনিসগুলোর জন্য যেই টাকাটা নেওয়া হয় সেগুলোকেই বলা হয় হচ্ছে বাণিজ্যিক শুল্ক বা কাস্টম ডিউটি। তাহলে মাঝে মাঝে পরীক্ষায় আসে বা বিশেষ করে ভাইভা বোর্ডে প্রচুর পরিমাণ জিজ্ঞেস করে যে এক্সাইজ ডিউটি আর হচ্ছে কাস্টমস ডিউটির মধ্যে তফাৎ কি? দুইটার মধ্যে তফাৎ হচ্ছে একটা দেশে উৎপাদিত বিলাসী পণ্যের উপর যে টাকাটা সরকার নেয় এটা হচ্ছে আবগারি শুল্ক, আর বিদেশ থেকে ইম্পোর্ট করা বিলাসী পণ্যের উপর সরকার যে টাকাটা নেয় এটা হচ্ছে কোন কাস্টমস ডিউটি বা হচ্ছে বাণিজ্যিক শুল্ক। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের এগুলো সম্পর্কে কথাবার্তা। এখন আমরা মানে এই সম্পর্কে কথাবার্তা মানে হচ্ছে এখন পর্যন্ত আমরা সরকারের ব্যয় এবং আয়ের হিসাব পুরোপুরিভাবে কমপ্লিট করলাম, ব্যয় এবং আয়ের হিসাব পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, যেটা এই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তার আগে একটু সবাই একটু কষ্ট করে আমাকে বলেন যে যতটুকু আমি বললাম এখন পর্যন্ত আমাদের বাজেট প্রণয়ন থেকে শুরু করে সরকারের ব্যয় এবং আয়ের যে জায়গাগুলো, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? একদম সবাই একটু কমেন্ট করে আমাকে জানান। এরপরে আমরা ব্যাংকিং সেক্টরে ঢুকবো।
জি বুঝতে পারছি, সি 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 নাহিদা আপু লিখেছেন। ওকে, দীপ্ত স্যারকে অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে মারুফ স্যার এসে মনটা ভালো করে দিল, একবারও কেউ বললেন না যে ভাই ভালো লাগছে দেখতে। দেখতে সুন্দর না লাগলে ক্লাস নিতে মজা নাই। দেখতে সুন্দর লাগতে হবে, ক্লাস ভালো লাগতে হবে, তারপর না ক্লাস নিতে মজা লাগে। সবাই একটু বলেন যে এখন পর্যন্ত যতটুকু আমি আপনাদেরকে বললাম এতটুকু জায়গা সবাই ক্লিয়ার কিনা। মেহরুন নেসা লিখেছেন, আপু লিখেছেন যে সুন্দরভাবে বুঝতে পারছি। ওকে ফাইন। তমালিকা ঘোষ লিখেছেন ক্লিয়ার, সুমন ভাই লিখেছেন ক্লিয়ার, দিলরুবা সুলতানা লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার। যাক, এইভাবে করে আপনারা যদি রেসপন্স করেন একটু ভালো লাগে, আপনাদের কমেন্ট গুলো পড়তেও ভালো লাগে। ওকে, সৈকত ভাই, আমেনা খাতুন আপু, তারপর হচ্ছে সুজয় সরকার ভাই ক্লিয়ার লিখেছেন। ওকে ফাইন, তাহলে মোটামুটি ভাবে সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছেন। ক্লিয়ার ডান্সার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তাহলে এবার আসেন আমরা এবার ব্যাংকিং সেক্টরটা বুঝি। ব্যাংকিং সেক্টরটা আমাদের অনেকের মাথার উপর দিয়ে যায়। ব্যাংকিং ব্যবস্থাটা আমরা আজকে খুব চমৎকার ভাবে বুঝবো, যেভাবে বুঝলে আর কোনোদিন ভুলবো না। প্রথম কথা হচ্ছে, ধরেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে। কত টাকা আছে আমার কাছে? দীপ্ত ভাই বড় লোক মানুষ, দীপ্ত ভাইয়ের কাছে 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকা আছে। ওকে ফাইন। এখন আমার এই 1 লক্ষ টাকা আমি চাচ্ছি না খরচ করব, আমি চাচ্ছি কোথাও একটা আমি এই 1 লক্ষ টাকাটা সঞ্চয় করব, কোথাও একটা সিকিউর জায়গার মধ্যে আমি এই 1 লক্ষ টাকাটা রেখে দেবো। আবার ওদিকে আরেকজন ব্যক্তি আছে, রহিম করিম যেই বলেন না কেন, ওই রহিম বা করিমের 1 লক্ষ টাকা দরকার, কারণ সে একটা ব্যবসা শুরু করতে চায়। 1 লক্ষ টাকা দরকার, হ্যাঁ এর হচ্ছে দরকার, এই 1 লক্ষ টাকা দরকার যে একটা ব্যবসা শুরু করতে চায়। কিন্তু টাকা কে দেবে? আমি তো আর রহিমকে চিনি না, এটা হচ্ছে দীপ্ত, তাই না? এটা হচ্ছে দীপ্ত আর এটা হচ্ছে রহিম না। আপনাদের মধ্যেই শেষ কমেন্ট করছে এটা হচ্ছে সোনিয়া আপু, এটা হচ্ছে সোনিয়া আপু, এটা দীপ্ত, এটা হচ্ছে সোনিয়া আপু। সোনিয়া আপুর 1 লক্ষ টাকা দরকার। আপু একটা হ্যান্ড মেশিন কিনে সাবানার মতো কাপড় সেলাই করা শুরু করবে, তারপরে ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবে। আর আমার কাছে 1 লক্ষ টাকা উদ্ধৃত আছে যে আমি এই টাকাটা সংরক্ষণ করতে চাই। এখন কথা হচ্ছে যে আমি তো ডিরেক্ট সোনিয়া আপুকে চিনি না, বা ওনার উপর আমার কোনো ভরসা নাই। আমি কেন আমার 1 লক্ষ টাকা কোন ভরসায় ওনাকে দেবো, তাই না? তো এই যে একজনের টাকা জমা নেওয়া, অন্য একজনকে টাকাটা ধার দেয়া, এই মধ্যস্থতাকারী হিসাবে যে প্রতিষ্ঠানটা কাজ করে, মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান কাজ করে, এই প্রতিষ্ঠানটাকেই বলা হয় হচ্ছে ব্যাংক বা ব্যাংক। এই প্রতিষ্ঠানটাকে বলা হচ্ছে ব্যাংক। আর এই হোল প্রসেসটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। অর্থাৎ আমি ব্যাংকে আমার 1 লক্ষ টাকা জমা রাখবো, ব্যাংক সোনিয়া আপুকে 1 লক্ষ টাকা দেবে তার হচ্ছে ব্যবসা শুরু করার জন্য। এই যে মধ্যস্থতাকারী, এই মধ্যস্থতাকারী যে আছে তাকেই বলা হয় ব্যাংক। এই পুরো প্রসেসটাকে বলা হয় ব্যাংকিং ব্যবস্থা। এখন আপনার মনে প্রশ্ন হবে যে 1 লক্ষ টাকা ভাই আপনি জমা দিলেন, সোনিয়া আপু 1 লক্ষ টাকা নিল, ব্যাংকের লাভ কি তাতে? এরকম একটা প্রশ্ন আসে না মনের মধ্যে? ব্যাংকের তাতে লাভ কি? ডেফিনেটলি এই জায়গার মধ্যেই ব্যাংকটা। এই যে আমি যে ব্যাংকে জমা দিলাম টাকাটা, ব্যাংক আমাকে বললো কি যে ভাই আমি 1 লক্ষ টাকা আপনি আমার কাছে জমা রাখেন, আমি আপনাকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেবো। কত টাকা? 1000 টাকা করে দেবো, কারণ যেহেতু আপনার টাকাটা আমার কাছে জমা আছে, আমি আপনাকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেবো। এই ব্যাংক যখন 1 লক্ষ টাকা আবার সোনিয়া আপুকে দিছে, সোনিয়া আপুকে দেওয়ার পরে সোনিয়া আপুকে বললো আপনি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মাস শেষে আপনি আমাকে 4000 টাকা করে দেবেন। কত করে দেবেন? 4000 টাকা করে দেবেন। যেহেতু আমার একটা টাকা পড়ে আছে, আমি ব্যাংকে রেখে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাচ্ছি, এটাকেই বলা হয় আসলে সুদ। তা আমি বেজায় আমার টাকাটা বাড়ছে, আমার কোনো লস নাই। কিন্তু সোনিয়া আপু যেহেতু ব্যবসাটা শুরু করছে 1 লক্ষ টাকা দিয়ে, তার মানে মান্থলি তার ডেফিনেটলি 10,000 টাকার মতো বা 15,000 টাকার মতো আয় হবে। ওই আয় থেকে 4000 টাকা দিতে তখন সোনিয়া আপুর হয়তো গায়ে বাজবে না। তাহলে এই যে 4000 টাকা এইটাতে সে ব্যাংকে দিল, এবং এই যে ফাঁকের থেকে ব্যাংক আমার টাকা নিয়ে, নিজের কিন্তু ব্যাংকের তহবিল নাই, আমার টাকা ব্যবহার করে সোনিয়া আপুর কাছ থেকে যে 3000 টাকা লাভ করে নিল, এইটাই হচ্ছে ব্যাংকের লাভ। এখন এটা পুরাটা তো ব্যাংকের লাভ না, এখানের মধ্যে ব্যাংকের কর্মচারীর খরচ আছে, ব্যাংকের মানে বিল্ডিং ভাড়া আছে, ব্যাংকের হচ্ছে আছে কি বলে ওটাকে, বিদ্যুৎ খরচ আছে, তাই না, ইলেকট্রিসিটি বিল আছে, এই সব কিছু মিলাই কিন্তু দেখা যাবে যে ব্যাংকের তারপরেও 1000-1500 টাকা থেকে যাচ্ছে। এই যে হোল প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। তার মানে ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে মানে হচ্ছে মাছের তেলে মাছ ভাজা। ব্যাপারটা হচ্ছে, যদিও এই ব্যাংকিংটা শুরু করাটা একটা চ্যালেঞ্জিং প্রসেস, কারণ 500 কোটি টাকা লাগে এখন ব্যাংক শুরু করার জন্য, এগুলো একটু পরে আসছি। তো এই ব্যাংকিং এর ব্যবস্থা হচ্ছে এইটা, যে একজনের টাকা জমা রাখলো আরেকজনকে টাকা দিল, কিন্তু তফাৎ হচ্ছে যে যার কাছ থেকে জমা নেয় তাকে খুব কম পরিমাণ সুদ দেয়, আর যাকে দেয় তাকে হচ্ছে বেশি পরিমাণ সুদ নিয়ে তার যে একটা লাভ, এই লাভটা সে রাখে। এটাই হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। এখন আমরা ব্যাংকিং ব্যবস্থার একটু ভিতরে ঢুকি, যে বাংলাদেশের নিয়ন্ত্রণে ভিত্তিতে ব্যাংক সমূহকে 2টা ভাগে ভাগ করা যায়। বাংলাদেশ ব্যাংকিং যে সেক্টর আছে, এই সেক্টরটাকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করছে কিনা এটার উপর ডিপেন্ড করে 2টা ভাগে ভাগ করা যায়। ওকে, এই 2টা ভাগ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। একটা হচ্ছে ওকে,
তো ব্যাংকিং ব্যবস্থাটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। এখন যদি আমরা সুন্দর করে লিখি তাহলে ব্যাংকিং ব্যবস্থাকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকিং ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তফসিলি ব্যাংক, একটা হচ্ছে তফসিলি ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক, একটা হচ্ছে তফসিলি ব্যাংক, তফসিলি ব্যাংক বা তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক, তালিকাভুক্ত, তফসিলি বা তালিকাভুক্ত বা স্কেডিউলড ব্যাংক যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে অতফসিলি ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক, অতফসিলি ব্যাংক, অতফসিলি, অতফসিলি ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক যেটাকে বলা হয়। ওকে, এখন তফসিলি ব্যাংক আর অতফসিলি ব্যাংকের মধ্যে পার্থক্য কি? ওকে, তফসিলি ব্যাংক হচ্ছে ওই সকল ব্যাংক, যে সকল ব্যাংক ব্যাংক শুরুর আগে বাংলাদেশ ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ জামানত দিয়ে ব্যাংকটা শুরু করে, জামানত, নির্দিষ্ট পরিমাণ জামানত দিয়ে ব্যাংকটা শুরু করে। এখনকার সময় সাধারণত 500 কোটি টাকা, অর্থাৎ আপনার যদি একটা ব্যাংক শুরু করার ইচ্ছা থাকে ডেফিনেটলি আপনার পকেটে আগে 500 কোটি টাকা থাকতে হবে, তারপরেই আপনি একটা ব্যাংক শুরু করতে পারবেন বা ব্যাংকের মালিক হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়, তাই না? তো এটা হচ্ছে তফসিলি ব্যাংক। তাহলে তফসিলি ব্যাংক হচ্ছে ওই সকল ব্যাংক যারা নির্দিষ্ট পরিমাণ একটা জামানত দিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং বাংলাদেশের যে একটা ব্যাংক আইন আছে 1991 সালের, এই 1991 সালের ব্যাংক আইন মেনে চলে, ব্যাংক আইনের দ্বারা যারা পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকের 1991, এই বাংলাদেশ ব্যাংকের, এটা বাংলাদেশ ব্যাংকের 1991 সালের ব্যাংক আইন দ্বারা যারা পরিচালিত হয় তাদেরকে বলা হয় তফসিলি ব্যাংক। এবং এই তফসিলি ব্যাংকের সংখ্যা বাংলাদেশ ব্যাংকের হিসাবে 61 বা 62টি তফসিলি ব্যাংক বাংলাদেশে রয়েছে। আর অতফসিলি ব্যাংক কি? অতফসিলি ব্যাংক হচ্ছে কিছু বিশ্বস্ত মানুষ আছে বা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যারা অন্য কাজ করে অনেক ফেমাস, তারা কিছু ব্যাংকিং ব্যবস্থা খুলে বসে আছে, যারা বলে যে আমি এই নিয়মে না, অর্থাৎ এদের বাংলাদেশ ব্যাংকে কোনো জামানতও দিতে হয় না বা 91 সালের ব্যাংক আইনও তারা মানে না, তারা নিজেদের মতো করে একটা মানে নিয়ম ক্রিয়েট করে নিয়ে ক্ষুদ্র পরিসরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে, যদি মানুষের বিশ্বস্ততা অর্জন করে সেটা বৃহৎ প্রেক্ষাপটে যায়। এই ধরনের ব্যাংকগুলোকে বলা হয় অতফসিলি ব্যাংক। যেমন বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকটাও কিন্তু একটা অতফসিলি ব্যাংক। ওকে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক। তারপর এরকম আরো কি ব্যাংক আছে? এরকম আরো ব্যাংক আছে হচ্ছে গ্রামীণ ব্যাংক, তারপর কর্মসংস্থান ব্যাংক আছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক, সংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, এগুলা ইত্যাদি যে ব্যাংকগুলো আছে এগুলো হচ্ছে অতফসিলি ব্যাংক। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তফসিলি এবং অতফসিলি ব্যাংকের মধ্যে পার্থক্য। তাহলে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তফসিলি ব্যাংক, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তফসিলি ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক, আর একটা হচ্ছে অতফসিলি ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক। তফসিলি ব্যাংক মানেই হচ্ছে যে সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে জামানত দিয়ে এবং বাংলাদেশ ব্যাংক আইন 1991 সালে পরিচালিত হয় তাদেরকে বলা হয় তফসিলি ব্যাংক, আর যারা নিজেদের মতো করে আইন কানুনে পরিচালিত হয় এদেরকে বলা হয় অতফসিলি ব্যাংক। এইবার আসি আমরা যে এই যে তফসিলি ব্যাংক যে আছে না, এই তফসিলি ব্যাংকের আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে, এই তফসিলি ব্যাংকের আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে। এই তফসিলি ব্যাংকের মধ্যে প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেগুলোতে আপনারা পরীক্ষা দেন আর কি, যেই ব্যাংকগুলোতে পরীক্ষা, সরকারি ব্যাংকের জন্য পরীক্ষা হয় না, ব্যাংকের পরীক্ষা যে ব্যাংকগুলোর জন্য দেয় আর কি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এরকম ব্যাংক কয়টা আছে বলেন তো? এরকম ব্যাংক আছে আমাদের 6টা আছে, ওই যে সোনালী, রূপালী, এগুলা ব্যাংক আর কি। তারপরে যদি ধরি আমরা অগ্রণী, এগুলা। তারপরে সরকারি ব্যাংকের পরে আছে হচ্ছে সরকারি বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, সরকারি বিশেষায়িত ব্যাংক। এই সরকারি বিশেষায়িত ব্যাংক আছে 3টা। কি আছে? প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, তারপর কৃষি ব্যাংক আছে, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এরপরে যেটা আছে হচ্ছে স্থানীয় বেসরকারি ব্যাংক, স্থানীয় বেসরকারি ব্যাংক, স্থানীয় বেসরকারি ব্যাংক। আর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক, এই 4 ধরনের ব্যাংক আছে। ওকে, এই 4 ধরনের ব্যাংক আছে। এখন তাহলে আমরা মোটা দাগে দেখলাম যে একগুলো হচ্ছে তফসিলভুক্ত বা তালিকাভুক্ত, আর একগুলো হচ্ছে অতফসিলি। তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 62টা, যার মধ্যে হচ্ছে আমাদের প্রথমে আছে সরকারি ব্যাংক 6টা, বিশেষায়িত ব্যাংক 3টা, বেসরকারি ব্যাংক সবচেয়ে বেশি, স্থানীয় বেসরকারি ব্যাংক মনে হয় প্রায় 42টা, তারপর বিদেশি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আছে বিভিন্ন ধরনের, বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে বিভিন্ন ধরনের। ওকে,
আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, ফ্রি ক্লাসে আপনার মতো কেউ এত তথ্য দেয় না। ওকে ফাইন। এবার আসি আমরা যে যে ব্যাংকগুলো বললাম সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে 6টা, যেগুলো আমরা হচ্ছে করি। এগুলার যে জামানতের টাকা, এই সরকারি ব্যাংকগুলোর নিয়ম কি জানেন? এই যে বাংলাদেশ ব্যাংকে যে 500 কোটি টাকা জামানত দিতে হয় না, এই টাকাটা সরকারই দিয়ে দেয়। এই জন্য এগুলা ব্যাংকে বলা হয় সরকারি ব্যাংক। এবং এদের যে কর্মচারী কর্মকর্তা আছে, এদের ব্যাংক সবকিছু সরকার বহন করে। এবং সরকারি কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন ব্যাংকের সরকারি মানে কর্মকর্তা কর্মচারী যাদের বেতন হয়, বাংলাদেশ ব্যাংক থেকে বেতনটা হচ্ছে হয় ইএফটি হয়, তারপরে বিভিন্ন ব্যয় থেকে উত্তোলন করে না। তো এরকম মানে সরকারের যে ব্যাংকগুলো আছে, এগুলোকে বলা হয় সরকারি ব্যাংক, যে 6টা আছে। এটার যে জামানতের 500 কোটি টাকা, এটা সরকারই দিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হয় সরকারি ব্যাংক। যেমন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এই 4টা পর্যন্ত আমরা জানি সরকারি ব্যাংক। বেসিক ব্যাংকও সরকারি ব্যাংক, আর বিডি ডেভেলপমেন্ট ব্যাংকও কিন্তু সরকারি ব্যাংক। এই দুইটার নাম আমরা হয়তো অনেকে জানি না। 6টা ব্যাংকের মধ্যে এই 6টা ব্যাংক আছে। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি হচ্ছে ব্যাংক, সরকারি ব্যাংক, তাহলে আমাদের এগুলা যে কোনো একটা লিখবো। এরপরে হচ্ছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, সরকারি লেনদেনের পরিচালনা করে, এগুলো হচ্ছে সরকারি ব্যাংকের কাজ। এরপরে সরকারি বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক আছে 3টা। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যেটা 1973 সালে, বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যেটা 1927 সালে, আর একটা প্রবাসী কল্যাণ ব্যাংক। এই 3টা হচ্ছে ব্যাংক সরকারের বিশেষায়িত ব্যাংক। এরপরে স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এইটার সংখ্যা সবচেয়ে বেশি, 43টা। এটার কি কাজ? এটা হচ্ছে জামানতের টাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করে। তারপর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে আরবি বা হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক। সাধারণের মধ্যে যে পূবালী ব্যাংক অনেকে মনে করে সরকারি ব্যাংক, পূবালী ব্যাংক কিন্তু বেসরকারি ব্যাংক। এবি ব্যাংক, তারপর ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক। আর ইসলামী শরিয়া ভিত্তিকের মধ্যে ইসলামী ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড ব্যাংক আছে, আল আরাফা ব্যাংক আছে, এগুলা। আর বিদেশি ব্যাংক হচ্ছে যে জামানতের টাকাটা বাংলাদেশ ব্যাংকে দেয়, এটা বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে যদি বা মানে ওই 500 কোটি টাকা দিয়ে বাংলাদেশে কোনো ব্যাংক শুরু করে, সেটাকে বলা বিদেশি ব্যাংক। এরকম বিদেশি ব্যাংক আছে, হাবিব ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে। এগুলো হচ্ছে ব্যাংকের কোয়ালিফিকেশন। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম বাংলাদেশ ব্যাংকের আয়ত্তে নাকি আয়ত্তে না, এটার উপর ডিপেন্ড করে ব্যাংকগুলো 2 প্রকার। একটা হচ্ছে তফসিলভুক্ত, আর একটা হচ্ছে অতফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংকগুলো আবার 4টা প্রকার আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সরকারি ব্যাংক, যেটার জামানতের টাকা সরকার দিয়ে দেয়। তারপরে আছে সরকারি বিশেষায়িত ব্যাংক, এগুলো হচ্ছে সরকারের বিশেষ বিশেষ কাজের জন্য, বিশেষ করে কৃষি আর প্রবাসী কাজের জন্য। এটা হচ্ছে স্থানীয় বেসরকারি ব্যাংক, এগুলোর টাকাগুলো স্থানীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান 500 কোটি টাকা দিয়ে শুরু করে। আর একটা হচ্ছে বিদেশি ব্যাংক, অর্থাৎ জামানতের টাকা বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি দিয়ে শুরু করে। এই হচ্ছে ব্যাংকের A to Z ক্লাসিফিকেশন। ওকে, এখন কথা হচ্ছে যে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে সরকারি ব্যাংক থাকার পরেও মানুষ কোন বিশ্বাসে আসলে এই যে প্রাইভেট ব্যাংকগুলোতে টাকা দেয়, এরা কি আমাদের টাকাগুলো নিয়ে ভাবতে পারে না? এরকম মন মানসিকতা আসার কথা না? তো এই জায়গাটার মধ্যে আসে আসলে যে এই যে দেখেন, এই জায়গাটার মধ্যেই আসে বাংলাদেশ ব্যাংকের ক্যালমা, এই জায়গাটায় আসে বিবি বা বাংলাদেশ ব্যাংকের ক্যালমা। কারণ কি? কারণ আপনার যে ব্যাংকই হোক না কেন, তফসিলভুক্ত যে কোনো ব্যাংকই হোক না কেন, সেটা পূবালী হোক, সেটা ইসলামী ব্যাংক হোক না কেন, প্রথম কথা এরা বাংলাদেশ ব্যাংকের কাছে ধরা। কোন হিসেবে ধরা? প্রথম কথা, তাদের 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা আছে। ওকে, তাদের 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা আছে। অতএব তারা তারা চাইলেই পালাইতে পারতেছে না। তাই এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, তারা 1991 সালের বাংলাদেশ ব্যাংকের রুলস দ্বারা বন্দী, যার কারণে তারা যদি আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। এটা একটা কারণ। আর 3 নাম্বার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ব্যাংক সম্পর্কিত কিছু টার্ম আছে। ব্যাংক সম্পর্কিত অল্প কিছু টার্ম আছে। এই টার্মগুলো কি? এই টার্মগুলো হচ্ছে সিআরআর, যেটাকে বলা হয় সিআরআর, যেটার পূর্ণ মিনিং হচ্ছে যে ক্যাশ রিজার্ভ রেশিও। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিছে যে এই ব্যাংকগুলোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ রিজার্ভ থাকতে হবে। অর্থাৎ এই ব্যাংকের মধ্যে ধরেন এই মাসের মধ্যে তাকে গ্রাহকরা বিভিন্নভাবে 1 লক্ষ টাকা দিয়েছে, সে চাইলেই এই 1 লক্ষ টাকা আবার অন্য কাউকে বিনিয়োগ করতে পারবে না বা লোন দিতে পারবে না। তার অবশ্যই এই 1 লক্ষ টাকার মধ্যে অ্যাটলিস্ট ধরেন 10,000 টাকা বা 20,000 টাকা ব্যাংকের মধ্যে রাখা লাগবে। কারণ যে কোনো মুহূর্তে যদি কেউ এসে ব্যাংক থেকে তুলতে চায় টাকা, তার টাকা কোথা থেকে দেবে? এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সবসময় ব্যাংকের মধ্যে রাখতে হয়। এইটাকে বলা হয় সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। এছাড়াও আরো একটা জিনিস আছে যেটাকে বলা হয় এসএলআর বা হচ্ছে স্টেশনারি লিকুইডিটি রেশিও, এসএলআর। এই জিনিসগুলো ব্যাংকিং পরীক্ষায় লাগে, এত আমি শুধু একটু বলে রাখতেছি যে এইটা হচ্ছে যে কিছু ব্যাংক বাংলাদেশ কিছু টাকা, এইটার হচ্ছে কিছু টাকা বাংলাদেশ ব্যাংকের নিকট জমা রাখতে হয়, আর এটার কিছু টাকা হচ্ছে নিজের ভোল্টের মধ্যেই রাখতে হয়। এই টাকাটা সম্পূর্ণটা ব্যয় করা যাবে না। এটা একটু ভুল বললাম। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কিছু টাকা তাদের বাধ্যতামূলক রাখতে হয় 500 কোটি টাকার বাইরেও, আর এসএলআর হচ্ছে নিজের ভোল্টের মধ্যে কিছু টাকা রাখতে হয় যাতে যে কোনো সময় দিতে পারে। তো এই কারণে আসলে মানুষ কি করে যে বিশ্বাস করে কিন্তু অন্যান্য ব্যাংকগুলোকে, সরকারি ব্যাংক 6টা ব্যাংকের বাইরেও কিন্তু অন্যান্য ব্যাংকগুলোকে টাকা রাখে, যারা
যারা কিনা তফসিলিভুক্ত ব্যাংক, তফসিলি ব্যাংকগুলো আছে, ওকে, ওই 62টা ব্যাংক যে আছে। আর আরেকটা কাহিনী হচ্ছে মানুষ আসলে কেন বেশিরভাগই হচ্ছে সরকারি ব্যাংকের জায়গায় বেসরকারি ব্যাংকেই টাকা রাখে বেশি, কেন রাখে? কারণ মানুষ দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে সিকিউরিটি দেখে, যে সিকিউরিটি আমরা নিশ্চিত হলাম যে এখানে 500 কোটি টাকা আছে, 1991 সালের রুলস আছে, আবার হচ্ছে এই যে এসএলআর তার বা হচ্ছে সিআরআর এর মতো কিছু বাধা ধরা নিয়ম আছে, যার কারণে ওগুলো ব্যাংকের টাকা রাখা সিকিউর, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেবার মান। সরকারি মানুষ মানে আপনারা বুঝছেন যে সরকারি কর্মকর্তারা ভাই লাঞ্চের পরে আসেন, খালি লাঞ্চের পরে আসেন, তাই না? তো যেহেতু লাঞ্চের পরে ডাকে সরকারি কর্মকর্তারা, এই জন্য মানুষ বিরক্ত হয়ে যায় যে সরকারি ব্যাংকে কাজ করতে গেলে। কিন্তু দেখা যায় যে সেই জায়গার মধ্যে যেহেতু তফসিলি ব্যাংকের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর যেহেতু নিজের কম্পিটিশন করতে হয় অন্য ব্যাংকগুলোর সাথে, এই জন্য সর্বোচ্চ পরিমাণ গ্রাহক সেবা তারা দেওয়ার চেষ্টা করে। এই জন্য তাদের রুমগুলো এসি রুম, যাওয়ার সাথে সাথে স্যার আসেন স্যার এরকম করে শুরু করে দেয়। এই জন্য মানুষ আসলে সেবার মান ভালো পাওয়ার জন্য এবং মানে দুর্ভোগ থেকে বাঁচার জন্য আসলে এই প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু টাকা রাখে, ওকে। তাহলে এই হচ্ছে কারণ যে প্রায় মানে সরকারি ব্যাংক থাকার পরেও মানুষ কেন আসলে বেসরকারি, কোন বিশ্বাসে আসলে বেসরকারি ব্যাংকগুলোতে টাকা রাখে, ওকে। এবার আমরা আসবো হচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে। এতক্ষণ যে ব্যাংকগুলো নিয়ে আলোচনা করলাম এরা বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ আপনার কাছ থেকে টাকা নেবে, আপনাকে টাকা লোন দেবে, আপনাকে সুদ দেবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো করে না। বাংলাদেশ ব্যাংক এগুলো ছোটখাটো কাজ করে না, এ হচ্ছে বিশাল খেলোয়াড়, তাই না? কেন খেলোয়াড়? কারণ বাংলাদেশ ব্যাংক সার্বিকভাবে সবকিছু দায়িত্ব মেনটেন করে। যদি আমরা প্রথমে দেখি যে বাংলাদেশ ব্যাংক 1972 সালের মাধ্যমে 16 ডিসেম্বর 1971 প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 এর মাধ্যমে 16 ডিসেম্বর 1971 সালে প্রতিষ্ঠিত হয়। প্রধান কর্মকর্তা হচ্ছে গভর্নর। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে প্রধান এবং মেয়াদ হচ্ছে 4 বছর। বর্তমানে হচ্ছে মোস্তাকুর রহমান, যিনি হচ্ছে 14তম গভর্নর বাংলাদেশের, ওকে। বাংলাদেশ ব্যাংকের টোটাল শাখা আছে হচ্ছে 10টা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের কাজগুলো আসলে কি? যদি আমাকে বা আপনাকে টাকা না দেয় বা আমাদের কাছ থেকে টাকা জমা না দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাজ কি? বাংলাদেশের ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে তদারকি করা, অন্যান্য ব্যাংকের হিসাব মিলিয়ে দেওয়া, সরকারের যতগুলো কাজ আছে, সরকারের ডলার এসে জমা হওয়া, সরকারের রেমিটেন্স এসে জমা হওয়া, সরকারি কাজে সরকারকে সাহায্য করা, এই কাজগুলো বাংলাদেশ ব্যাংকের। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আপনার আমার জন্য কাজ করে না, সরকারের হয়ে কাজ করে। এগুলো একটু পরে আমরা দেখবো। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হচ্ছে কয়জন জানি? 4 3 7 8 9 9 জন। এখানে 9টা মিস হয়েছে, হ্যাঁ, 9 জন পরিচালনা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে পরিচালনা হয় 9 সদস্যের একটা টিম নিয়ে পরিচালিত হয়, যাদের মেয়াদ হচ্ছে 3 বছর। এদের মধ্যে একজন থাকে গভর্নর, একজন থাকে ডেপুটি গভর্নর, 3 জন থাকে সরকারি প্রতিনিধি, আর 4 জন থাকে বিশেষজ্ঞ বা বেসরকারি প্রতিনিধি। এই পুরো টিমটা নিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়। এই যে কাজগুলো এবার দেখেন যে বাংলাদেশ ব্যাংকের কাজ কি। প্রথম কথা হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন করে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে কি পরিমাণ টাকা ছাপানো হবে, কি পরিমাণ মুদ্রা এইবার বাজারে আসবে, বাজার থেকে কি পরিমাণ মুদ্রা কমায় নেওয়া যায়, এই যাবতীয় মুদ্রানীতি প্রণয়ন করা, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক করে। মুদ্রানীতি কি? মুদ্রানীতি হচ্ছে বাজারে আসলে টাকা সরবরাহ এখন কেমন। যদি দেখে বাজারে টাকা সরবরাহ হঠাৎ করে বেড়ে গেছে, তখন বাংলাদেশ ব্যাংক সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে। অর্থাৎ ঋণ দেওয়ার ক্ষেত্রে কঠিন শর্ত প্রযোজ্য করে দেয়। তারপরে হচ্ছে খুব সহজে যাতে কেউ ঋণ নিতে না পারে, টাকা ছামানোর পরিমাণ কমায় দেয়, যাতে করে একটা ব্যালেন্স থাকে, যাতে করে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি না হয়, ওকে। আবার যখন দেখা যায় যে ক্রাইসিস টাকার, তখন হচ্ছে ঋণগুলো সহজ করে দেয়, এসএলআর সিএলআর এগুলো সহজ করে দেয়, যাতে ব্যাংকগুলো হচ্ছে পার্সেন্টেজ কম রেখে বাকি টাকাগুলো লোন দিতে পারে। এইভাবে করে আসলে সবকিছু নিয়ে মানে মুদ্রা বা যে মুদ্রানীতি বা হচ্ছে টাকার যে বাজারের মধ্যে যে প্রবাহ, এটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। 1972 সালে ইইউ, এটা হয়েছে, এটা বিবি হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রার নাম রাখে টাকা, সংকেত করে হচ্ছে এই যে এরকম টাকার সংকেত, আমাদের যেটা টাকা এরকম একটা টাকার সংকেত না, এটা আমাদের সংকেত, এবং কোড দেয় হচ্ছে বিডিটি, অর্থাৎ বাংলাদেশি টাকা করা হয়। মুদ্রা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি মুদ্রা বা ব্যাংক নোট যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে সরকারি মুদ্রা বা নোট একটাকে বলা হয়, আর একটাকে বলা হচ্ছে ব্যাংক নোট। সরকারি টাকা কোনগুলো? আমরা সবাই জানি যে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এদেরকে বলা হয় সরকারি টাকা, এবং এখানে সিগনেচার থাকে হচ্ছে অর্থ সচিবের। এটা আমরা অনেকে জানি না যে পয়সা যদি হিসাব করি তাহলে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এই আগে যে পয়সাগুলো ছিল, এই পয়সাগুলোও কিন্তু সরকারি পয়সা, ওকে, সব বা সরকারি টাকা। আর যে ব্যাংক নোট আছে, ব্যাংক নোট হচ্ছে, এটা হচ্ছে 3টা নোট হচ্ছে সরকারি নোট, 7টা নোট হচ্ছে ব্যাংক নোট। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এগুলাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে, এটা আমরা সবাই জানি। সরকারি নোট হোক বা ব্যাংক নোট হোক, সবকিছুই কিন্তু ওই বাংলাদেশ ব্যাংকে ছাপায়। এবং কোথায় থেকে ছাপায়? মিরপুরে তাদের যে ছাপাখানা আছে, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, তাদের ওখান থেকে, বা বাংলাদেশ ব্যাংকের ছাপাখানা, সেখান থেকে কিন্তু টাকা ছাপায়। ওখানে যদি একটু চাকরি পাইতাম, সবগুলো যদি একসাথে জড়াই নিয়ে আসতে পারতাম, খুব ভালো হতো, তাই না? তো ওইখান থেকে, তবে মালিকানা থাকে ভিন্ন। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ। এখন আসছে যে বাংলাদেশ ব্যাংকে কেন সরকারের ব্যাংক বলা হয়। প্রথম কথা হচ্ছে সরকারের আয় জমা হয় বাংলাদেশ ব্যাংকে। অর্থাৎ এই যে শুল্ক, আপনি ইনকাম, শুল্ক, ট্যাক্স, ভ্যাট, যা কিছু, এগুলো সবকিছু এসে কোথায় জমা হয়? বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সরকারের বৈদেশিক লেনদেন, আমরা বিদেশ থেকে ধরেন
একটা লোন নিয়ে একটা কাজ করছি, এখন টাকা শোধ করতে হবে, এই টাকাটা কে শোধ করে? বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে শোধ করে, অর্থাৎ সরকারের লেনদেন করে বাংলাদেশ ব্যাংক, সরকারের ঋণ প্রদান করে, সরকার যদি টাকার ক্রাইসিসে পড়ে সরকারকেও লোন দেয় এই বাংলাদেশ ব্যাংক। কিভাবে লোন দেয়? ধরেন ট্রেজারি বিল, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ইন স্কিম। ট্রেজারি বিল কি জিনিস? ট্রেজারি বিল বা হচ্ছে ব্যাংক বহির্ভূত স্কিম থেকে। ট্রেজারি বিল কি জিনিস? ব্যাংকগুলো মাঝে মাঝে অন্য অন্য ব্যাংক থেকে ধার নেয়। ওকে, ব্যাংকগুলো মাঝে মাঝে অন্য অন্য ব্যাংক থেকে ধার নেয় এবং পরে সুদসহ অনেক টাকা ফেরত দেয়। এটা একটা কাজ করতে পারে। আরেকটা হচ্ছে সঞ্চয় স্কিমের মাধ্যমে, অর্থাৎ বন্ড বা সঞ্চয়পত্র। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশ ব্যাংক বন্ড ছাড়ে, এই বন্ডগুলো সবাই টাকা দিয়ে কেনে, 1000 টাকার বন্ড, 500 টাকার বন্ড এরকম কেনে না? তো 1000 টাকা দিয়ে আলটিমেটলি আপনি কি কিনলেন? একটা কাগজ কিনলেন, কারণ ওই মুহূর্তে সরকারের টাকার দরকার। আপনি কাগজটা কিনছেন, ব্যাংকে মেইন টাকা দিচ্ছেন, তাহলে ব্যাংকের মেইন টাকা অনেকগুলো হলো, সরকারকে কোনো একটা সাহায্য করলো। পরবর্তীতে যখন ওই মানে টাকাটা আবার ফেরত আসলো, তখন দেখা যায় বন্ডের উপর একটা লটারি করে, অর্থাৎ এই নাম্বারটা উঠলে সে আজকের দিনে টাকা পাবে, এই নাম্বারটা উঠলে সে আজকের দিনে টাকা পাবে, অথবা বন্ডটা আপনি নিয়ে এসে ভাঙায় আবার টাকা নিতে পারেন। তো ক্রাইসিস মোমেন্টে দেখা যায় যে বন্ড ছেড়ে দেয় বাজারের মধ্যে, মানুষ পাগল হয়ে ওইটা কেনে এবং বন্ডের উপর মাঝে মাঝে লটারি হয়ে বড় বড় পুরস্কারও দেয়, তাই না? ওই বন্ডগুলো আসলে বাংলাদেশ ব্যাংকের একটা টাকা ইনকামের ধান্দা, যখন আসলে ক্রাইসিসে পড়ে তখন। তারপরে নিকাশ ঘর, বিভিন্ন ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে, অর্থাৎ দেখা যায় যে কোনো একটা ব্যাংক ধরেন এই বছরের ডেবিট ক্রেডিট মিলানো, অর্থাৎ কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় করলো, এই জিনিসগুলা, অথবা একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের কি লেনদেন আছে, ধরেন পূবালী ব্যাংক বা ধরেন সোনালী ব্যাংকের কাছ থেকে রূপালী ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিছে। ওকে, এখন বছর শেষে তো না স্বীকার করতেও পারে, কিন্তু এই ট্রানজাকশন গুলো যেহেতু বাংলাদেশ ব্যাংকের থ্রুতে হয়, এই জন্য বাংলাদেশ ব্যাংক সবসময় একটা প্রমাণ হিসেবে কাজ করে যে ওই ব্যাংক এই ব্যাংকের কাছে এত টাকা নিছে, তার মানে বছর শেষ আপনি ওনাকে ওই টাকাটা দেন। তার মানে আলটিমেটলি বছর শেষ করে প্রত্যেকটা ব্যাংকের ডেবিট ক্রেডিট মিলানোর দায়িত্ব হচ্ছে এই আমাদের বাংলাদেশ ব্যাংকের, যার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকে নিকাশ ঘর বলা হয়। আবার যেই মানে বাংলাদেশের যে অঞ্চলের মধ্যে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক নাই, যে জেলার মধ্যে, সেখানে আবার সোনালী ব্যাংক কিন্তু এই নিকাশ ঘর হিসেবে কাজ করে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ বা রিজার্ভ করে হচ্ছে এই ইয়া ব্যাংক, কি জানি বলে, বাংলাদেশ ব্যাংক। এবং লাস্টলি যে কাজটা করে সেটা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ করে। মানি লন্ডারিংটা কি জিনিস? মানি লন্ডারিং হচ্ছে ধরেন একটা ব্যক্তির 1 লক্ষ টাকা অবৈধ ইনকাম আছে, এখন এই 1 লক্ষ কালো টাকাকে সাদা করার যে পদ্ধতি, এটাই হচ্ছে মানি লন্ডারিং। যেমন কি এই 1 লক্ষ টাকা এই ব্যক্তি কি করে, যে উনি ছোট ছোট কিছু ব্যবসায় নিজের টাকাটা দেখান যে এই ব্যবসার মধ্যে আমার টাকাটা ইনকাম হয়েছে, আবার নিজের আত্মীয় স্বজনের নামে কিছু টাকা পয়সা রাখেন বিভিন্ন, যার কারণে আসলে এই কালো টাকাকে তখন সাদা মনে হয়। কিন্তু সাদা মনে হওয়ার পরেও কিছু জায়গায় ঘাপলা থাকে, দেখা যায় যে একটা মানুষ যখন অতিরিক্ত আত্মীয় স্বজনের নামে টাকা রাখে, ওই আত্মীয় স্বজনের যখন ইনকাম সোর্স নাই, তখন এটাকে সাসপেক্টেড মানি বলা হয়। এই সাসপেক্টেড মানি সিলেক্ট করে বাংলাদেশ ব্যাংকের একটা আছে, টিম আছে ইনভেস্টিগেট করার জন্য। এই টিমের কাছে এই সাসপেক্টেড মানির যে অ্যাকাউন্ট গুলো আছে, এই টিমের কাছে পাঠানো হয়। এই টিমটা অ্যানালাইসিস করে যদি দেখে যে এই টাকাগুলো আসলেই কালো টাকা, তখন কি করে, ওই পুরো অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিয়ে সরকার ওই টাকাটা বাজেয়াপ্ত করে ফেলে। ওকে, এইভাবে করেই আসলে মানি লন্ডারিং প্রতিরোধ করে বাংলাদেশ ব্যাংক। এইভাবে করেও বাংলাদেশ ব্যাংকগুলো নিজের অ্যাক্টিভিটিস পরিচালনা করে। আর এর মাধ্যমে আমাদের ব্যাংকিং সেক্টরও শেষ এবং অর্থনীতি অধ্যায়টা মোটামুটি ভাবে আমি ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করলাম। ওকে, তাহলে আমাকে একটু বলেন সবাই যারা ক্লাসটা দেখছেন, আজকের ক্লাসটা সবার কেমন লাগলো এবং মোটামুটি ভাবে বাংলাদেশের অর্থনীতি A to Z ধারাবাহিকভাবে বুঝতে পারলেন কিনা? আমরা অর্থনীতি দিয়ে শুরু করেছি, অর্থনীতির আমরা জনক দেখেছি, তারপর অর্থনীতির বিভিন্ন ধরন দেখেছি, বাংলাদেশ মিশ্র অর্থনীতি সেটা দেখেছি, আমাদের বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় যে অর্থনীতিকে মেনটেন করে সেটা দেখেছি, আবার অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগগুলো দেখেছি, আবার আমাদের অর্থনীতির স্ট্রং পয়েন্টগুলো দেখেছি, তারপরে আমরা দেখেছি কিছু অর্থনীতি বিষয়ক সূচক যেগুলো জাতীয় আয়, জিডিপি, জিএনআই, জিডিপি থেকে কিভাবে বাজেট হয় সেটা দেখেছি, বাজেটের ব্যয়ের খাতগুলো দেখলাম, বাজেটের আয়ের খাতগুলো দেখলাম, এরপরে আমরা ব্যাংকিং সেক্টর দেখলাম, ব্যাংকিং সেক্টর সম্পর্কে কিন্তু যাবতীয় বিষয়গুলো দেখলাম। এখন আমাকে বলেন যে কেমন লাগলো পুরো ক্লাসটা সবার? আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। ওকে ফাইন, 19%। হ্যাঁ, তারল্য নীতি, ভালো কথা লিখছেন। ওকে, তমালিকা ঘোষ লিখেছেন ক্লিয়ার, কালার 7 লিখেছেন আলহামদুলিল্লাহ, সুন্দর ক্লাস তার। মরিয়ম আক্তার ম্যারি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মরিয়ম আরাফাত, দীপ্ত স্যার মানেই সেরা। আমি যদি এতই সেরা হই তাহলে আপনারা তো আমাকে সবার কাছে পৌঁছাতে পারছেন না, তাহলে কি আপনাদের ব্যর্থতা? অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়েছি স্যার, আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, সোনিয়া আপু লিখেছে আলহামদুলিল্লাহ। অর্থনীতির উপর ক্লাস শেষ ভাই, অর্থনীতির উপর আসলে আর সেরকম কোনো ক্লাস মানে ইয়া নাই, যেগুলো জিনিস টুকটাক বাকি গেছে এগুলো নিজে পড়লেই হয়ে যাবে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানে ইতি টানি। 9টায় শুরু হয়েছিল ক্লাস, একদম ক্লিয়ার সবকিছু।
স্যার আপনি যে টপিক পড়ান সেটা ক্লিয়ার হবে না, এটা হতেই পারে না। মাশাল্লাহ। মানি লন্ডারিং একটু একটু আগেই তো বুঝিয়ে দিলাম, মানি লন্ডারিং এর ব্যাপারটা কি, কালো টাকা সাদা করার পদ্ধতি এবং সেটাকে আবার কিভাবে প্রতিরোধ করে বাংলাদেশ ব্যাংক সেটাও বললাম। এগুলো আরো ডিটেইল বোঝানো যায়, এত লাগে না আসলে ব্যাংকিং সেক্টরে পরীক্ষা না দিলে, এই জন্য বললাম না এত কিছু। অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি ক্লাসটা শেষ হলে আরেকবার এই জায়গাটা দেখে নিয়েন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।